প্রকৃতি বলতে এরকম। আবার রোজন ভাই বলল যে এটা বিশাল বড় একটা চ্যাপ্টার, এগুলো শেষ করা সম্ভব না। যাই হোক, আমি তোমাদের জন্য ছোট করে এগুলা নিয়ে একটু আলোচনা করতে চাই। যেহেতু এর আগের ক্লাসে তোমাদের অনেকে বলার চেষ্টা করছে যে এগুলো অনেক সমস্যা। সো এই সমস্যাগুলোর সমাধান করে দিলেই হবে আরকি। যাই হোক, যেহেতু একদমই ক্লাসের শেষ পর্যায়ে, প্রস্তুতিরও তোমাদের একদম মানে তোমাদের পরীক্ষা নকিং এট দ্য ডোর, তোমাদের দরজায় করাঘাত করছে। হয়তো আর কতদিন? মে মাসে তোমাদের পরীক্ষা কনসার্ন ইউনিট সিবিটি, যে ইউনিট হয় না কেন, হয়তো মাসখানেক শব্দ তোমাদের, আহ, মাসখানেক আছে তোমাদের হয়তো সময় হাতে। স্মৃতির মধ্যে তোমরা আশা করি তোমাদের প্রিপারেশন একদমই কমপ্লিট করে ফেলছো। সো এখন একদম ফাইনালি তোমাদের যেটা দরকার, ফাইনাল টাচ, একদম ফিনিশিং ওয়ার্ক তোমরা এখন তোমাদের করতে হবে। সো তোমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে বারবার যে সমস্যাগুলো আছে সেগুলোকে একটু রিভিউ করা। সমস্যা শুধু সমস্যা এরকম না, যে পড়াগুলো পড়েছো সেই যে পড়াগুলো পড়েছো সেগুলোকে আবার করে একটু রিভিউ করা। মনে রাখবা যে শেষ 1 মাস বা শেষ 15 দিন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে তোমার একদম আগে যেগুলো পড়েছো, মানুষের একটা স্বভাবতই জাত আছে যে এরা যা পড়ে তা হচ্ছে ভুলে যায়। একদম একটা প্রাকৃতিক ন্যাচারাল নিয়ম। মানুষ যা পড়ে তা হচ্ছে সে ভুলে যায় কিছু। এই লাস্ট এই যে এখন যে কয়দিন আছে এই কয়দিন আছে তোমাদের ওভারঅল সব সাবজেক্ট গুলাকে রিভিউ করার চেষ্টা করবো। এরকম না যে কঠিন বিষয়গুলোকে ধরবো, এরকম বাংলার ক্ষেত্রে আমি বলি যে যেগুলো পড়েছো এগুলাকে রিভিউ করো। আর যেহেতু সময় আছে, নতুন কোনো বিষয় যদি ধরার মতো থাকে, আশা করি নাই তোমাদের, তো তোমার সব চ্যাপ্টার গুলো তোমরা আশা করি টাচ করেছো। So, এই নতুন বিষয়গুলো দেখবো এবং সাথে পুরাতন গুলোকে খুব ভালো করে দেখবো আর কি। So, আর ডি ইউনিটের যারা আছে এরা তো জানোই যে তোমাদের অনুবাদ, ফ্রি হ্যান্ড রাইটিং, মানে বাংলা তো লিখতেই পারো সবাই ফ্রি হ্যান্ড রাইটিং, বাংলায় কোনো অসুবিধা নেই। ইংরেজিতে তোমরা যারা জানো না তারা এগুলো একটু বেশি বেশি চর্চা করবে। সো দেখো, তোমাদের যেটা সমস্যা সেটা হলো ম্যাক্সিমাম কারক, সমাস, সন্ধি এগুলো নিয়ে আর কি। তো সমাস নিয়ে আমি একটু ছোট করে আলোচনা করি। যেহেতু তোমাদের অনেকেই বলার চেষ্টা করছে, এর আগের ক্লাসেও বলছো যে তোমাদের সমাস সমাস বা কারক সন্ধি নিয়ে একটু সমস্যা হয়। তো সমস্যা নিয়ে আমি একটু ছোট্ট করে আলোচনা করি, তোমরা আমার সাথে একদম পার্টিসিপেটরি কথা বলবো। মানে ধ্বনির পরিবর্তন নিয়ে বলবো, আচ্ছা। যাই হোক, তোমরা আমার সাথে কথা বলবা, রেসপন্স করবা। মানে যেহেতু এখানে কোনো আমাদের কোনো ইয়ে নাই যে এই চ্যাপ্টারটা শেষ করতে হবে, এরকম কোনো টাইম রেস্ট্রিকশনও নাই, এবং কোনো মানে টপিকস বাউন্ডারিও নাই যে এটা আমাদের শেষ করতে হবে। So, আমি ছোট করে আলোচনা করি, দেখো কথাগুলো তোমাদের মনে পড়ে কি না। মনে পড়ে কিনা। রবিউল অনেকগুলো কষ্ট করছে, একবার দেরাজ, এখন আবার বলছে আগে ধ্বনি পরিবর্তন। আগে ধ্বনি পরিবর্তন নাকি আগে সমাস, কোনটা পড়তে হবে? সমাস, ধ্বনি পরিবর্তন। আচ্ছা, ধ্বনি পরিবর্তন। রবিউলি বারবার বলতেছে ধ্বনি পরিবর্তন। ওকে, সো আমি যেহেতু সমাস নিয়ে শুরু করছি, সমাসটা একটু শুরু করি। রবিউল একটু ওয়েট করো। ওদের যেহেতু ওরা বলছে, বা অনেকে সমস্যার কথা বলছে, আর আমার মুখে যেটা চলে এসেছে ওটা নিয়ে শুরু করি, চলো। যেটা হলো যে সমাসটাকে দেখ মিলাও। আমি যেগুলো বলেছিলাম আগে, যেগুলো পড়ছো এবং তোমরা যেগুলো পড়ে আসছো 9 10 এখন, সেগুলোর সাথে একটু কথাগুলো মিলিয়ে আনো। এক, সমাস শব্দের অর্থ আমি বলেছিলাম যে সংক্ষেপণ বা মিলন। কথাগুলো শুনো, সমাস শব্দের অর্থ বলেছিলাম সংক্ষেপণ বা মিলন। এখন আহ সমাস শব্দের অর্থ সংক্ষেপণ বা মিলন। আমরা বলেছিলাম যে বাংলা ব্যাকরণ আরেকটা চ্যাপ্টার রয়েছে যার অর্থ সংক্ষিপ্ত মিলন, সেটা হচ্ছে সন্ধি। এবং সমাস এবং সন্ধির ভিতরে আমরা কিন্তু একটা পার্থক্য করেছিলাম, সেটা হলো সমাসে মিলন ঘটায় দুটো শব্দ বা পদ, যেমন বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত। আর সন্ধিতে মিলন ঘটায় দুটো বর্ণ বা ধ্বনি, যেমন কি আমরা বলেছিলাম হেই প্লাস অচল, ময়ের ভিতরে একটা অ আছে, আর আর বাকি আছে অচলের অ। তো হিমাচল, স্বর এবং স্বর মিলে হয়ে গেছে সরায়া। তার মানে সন্ধিতে মিলন ঘটায় দুটো বর্ণ বা ধ্বনি, সমাসে মিলন ঘটায় দুটো শব্দ বা পদে। ওকে, সো এবার যেটা হলো এই সমাসকে আমরা ভাগ করেছি 6 প্রকারে। শুনো, এগুলো দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব, কর্ম দ্বারা, তৎপুরুষ, বহুব্রী,
দ্বিগু এবং অব্যয়ভাব সমাস। এখন দ্বন্দ্ব সমাসটা নিয়ে আমরা একটু কথা বলি। দেখো বাংলা ব্যাকরণের ভিতরে অনেক, অনেক কথা বলা আছে। যে সংজ্ঞাটা আমি তোমাদেরকে বলি, একটা সংজ্ঞা দেওয়া আছে 9 এর ব্যাকরণের ভিতরে। যেখানে সমসমান পদের পূর্বপদ, পরপদ, উভয় পদের অর্থে প্রাধান্য থাকে তাকে বলা হয় দ্বন্দ্ব। আসলে এভাবে দ্বন্দ্ব বা ডেফিনিশন দিয়ে এক্সাক্টলি সমাস আইডেন্টিফাই করা অত্যন্ত টাফ এবং ডিফিকাল্ট। সেই জন্য আমি তোমাদেরকে বলেছিলাম, দেখো মনে পড়ে কিনা, যে আহ, যখন তুমি দুটো শব্দ, সমাস মানে হচ্ছে দুইটা শব্দ মিলে হবে, এটা জানো, বা দুইটা পদ। তো বললাম যে যখন দুটো শব্দের ইকুয়াল এমফ্যাসিস মানে গুরুত্ব বোঝায়, আরো ক্লিয়ার করার জন্য তোমাকে আমি বলেছিলাম, যেমন মা বাবা। দেখো মা বাবা বললে, যদি মা বাবা শব্দটা আমি তোমাদেরকে বলি, তাহলে তুমি কি শুধু মাকে বুঝো না বাবাকে বুঝো? এই উদাহরণটা জাস্ট মনে রাখবে। তো তোমরা এক্স্যাক্টলি আমাকে উত্তর দিয়েছিলে যে ভাইয়া, এখানে মাকেও বুঝি বাবাকেও বুঝি, দুজনকে ইকুয়ালি আমি বুঝি, শুধু মাকেও না বা শুধু বাবাকে এরকম স্পেসিফিক বুঝি না। তার মানে দ্বন্দ্ব সমাস মানে হচ্ছে তোমার আল্লাহর দুনিয়াতে যত শব্দ আছে, অর্থাৎ এরকম কাপল শব্দ দুইটা দুইটা ওলা, যেখানে দুটো শব্দের ইকুয়াল গুরুত্ব বোঝাবে, অর্থাৎ ইকুয়াল এমফাসিস। খালি মা বাবা বললে হবে না। যেমন আমি যদি বলি হাত পা, আচ্ছা হাত পা বললে তোমাদের এরকম কেউ কে আছো যে শুধু হাতকেই বুঝবা বা শুধু পাকে বুঝবা, না দুটোকে ইকুয়ালি বুঝবা? দেখো এরকম আরো আছে। আমি যদি বলি দেশে বিদেশে, দেখো দেশে বিদেশে বললে তুমি কি শুধু দেশ বুঝো না শুধু বিদেশ বুঝো? না, দেশে বুঝো না শুধু, বিদেশে না, বরং ইকুয়ালি দেশ বিদেশ দুটো শব্দকে তুমি ইকুয়ালি প্রাধান্য দিচ্ছ আর কি। এটাই হচ্ছে দ্বন্দ্ব। এরকম আমি বলেছি যে এরকম হাত পা, নয় ছয়, দা কুমড়া, যাওয়া আসা, আয় ব্যয়, কাপড় চোপড়, এভাবে অসংখ্য শব্দ রয়েছে। অর্থাৎ এক কথায় দুটো শব্দের ইকুয়াল এমফ্যাসিস থাকলে তাকে আমরা বলবো দ্বন্দ্ব। এখন এখানে আমরা ক্লাসিফিকেশন আমরা করেছিলাম, দেখো শব্দ ভিত্তিক। আচ্ছা, হাত পাকে কি ক্লাসিফিকেশন করতে পারি? হাত পাকে দেখবা তোমার 9 ব্যাকরণের ভিতরে একটা ক্লাসিফিকেশন, জাস্ট ক্লাসিফিকেশন করার জন্য তারা করেছে। হাত পা যদি বলে এটা কোন সমাস, তোমরা চোখ কেটে বলবো দ্বন্দ্ব। ওকে, এরপরে যদি বলে যেটা কোন প্রকারের দ্বন্দ্ব, তখন তোমরা প্রকার একটা দিতে হবে। হয়তো এরকম প্রশ্ন আসে না কখনো, তারপর যেহেতু তোমাদের 9 ব্যাকরণ আছে, আমি জাস্ট তোমাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য আমি এই প্রকারটা বলছি। হাত পা তারা দিয়েছে যেহেতু হাত এবং পা এটা অঙ্গবাচক, হ্যাঁ, এই জন্য এটার নাম হয়েছে অঙ্গবাচক দ্বন্দ্ব। এভাবে যেমন নয় ছয় তারা দিল সংখ্যাবাচক দ্বন্দ্ব। তো আয় ব্যয় তারা দিল বিপরীতার্থক দ্বন্দ্ব। আবার চাটা, এটাকে বলেছিলাম যে একটা জিনিসের অস্তিত্ব আছে আর একটা জিনিসের অস্তিত্ব নাই। খেয়াল করো কথাটা, একটি জিনিসের অস্তিত্ব আছে আর একটি জিনিসের অস্তিত্ব নাই, এরকম বোঝায়। যেমন চাটা, বাস্তবিকই আমরা কথায় কথায় চাটা বলি, কিন্তু কখনো আমরা চা খাই, মানে চা খাই বলতে পান করি, কিন্তু কখনো আমরা চাটা বলতে কোনো শব্দ শব্দ শুনেছি, বা টা বলতে আসলে মানে একদম বেসিকলি লিটারালি কোনো আহ, জিনিস অস্তিত্ব আমাদের পৃথিবীতে নাই। কিন্তু টা বলতে এখানে সামথিং আমরা অন্য কিছু, চায়ের সাথে যেটা যায় আসলে, যেটা চায়ের সাথে আমরা খাইতে পারি, এরকম একটা কিছু বোঝাচ্ছে। তো এই জন্য চা এবং টা এটাকে আমরা সমার্থকের ভিতরে ধরতে পারি। আবার বলে যে তোর কাপড় চোপড় পরে নে, কাপড় চোপড় গোছগাছ করে নে, আমরা বের হবে। দেখো কাপড়ের সাথে চোপড়, আচ্ছা তোমরা কি কেউ চোপড় পরেছো, এরকম কাপড় পরেছো বা কাপড় পরিধান করেছো, বাট চোপড় বলে কি? কিন্তু আমরা দেখো এগুলো কথাগুলো বলে থাকি। আসলে এই চোপড় বলতে আসলে এক্স্যাক্টলি কোনো পোশাক বোঝানো নির্দিষ্ট, কাপড়ের সমর্থক একটা কিছু বোঝাচ্ছে। এই জন্য আমরা এটাকে আসলে সরাসরি সমর্থকও না, এই জন্য এটার নাম দিয়েছি আমরা প্রায় সমর্থক বা সহচর। বলেছিলাম প্রায় সমর্থক বা সহচর। তা আমি সহচর বা প্রায় সমর্থক সংজ্ঞাটা দিয়েছি এভাবে, দুটো শব্দের ভিতরে দেখবে একটা বাস্তবে আছে আর একটা বাস্তবে নাই, এরকম হলে তাকে বলেছি প্রায় সমর্থক বা সহচর শব্দ। তেমনি ভাবে আমরা যদি বলি, যেমন আমরা কথা কথা বলি যে সকালে কি নাস্তা রাস্তা করছোস, ভাত টাত খাইছোস না খাবি? এ দেখো ভাত টাত সেম একেবারে ভাত আছে পৃথিবীতে, আমরা ভাত খাই। টাত বলে এখনো পর্যন্ত কিছু আবিষ্কার হয় না, আমরা খাই নাই। তবে টাত বলতে ভাতের সাথে কিছু, মানে ভাত জাতীয় কিছু খাইছিস কিনা, এরকম কিছু বোঝাচ্ছে আর কি। So, এটাও আমরা বলবো প্রায় সমর্থক বা সহজ শব্দ। তো এখানে যেটা নিয়ে কনফিউশন হয়, অর্থাৎ আমরা স্টুডেন্ট যারা রয়েছে তাদের ভিতরে যেটা অত্যন্ত বেশি কনফিউশনের তৈরি করে, সেটা হলো সমর্থ, বিপরীতার্থক এবং হচ্ছে বিরোধার্থক। আসলে এখানে কোনো কনফিউশন বা দ্বন্দ্ব থাকার কোনো কারণ নাই। তবে আমাদের যে একটু, অর্থাৎ পরীক্ষার হলে যে আমরা প্রায় 1000 ডিগ্রি
পারদ চাপ অর্থাৎ অনেক অত্যন্ত চাপের ভিতরে থাকবো আমরা পরীক্ষা হলে। তো সেখানে হয় কি যে তোমার অনেক পাড়া বিষয়গুলো বিশেষ করে আমরাও যখন পরীক্ষা দেই অত্যন্ত চাপ ফিল করি তখন হচ্ছে অনেক পাড়া বিষয়গুলো আমরা ভুল করে ফেলি। তো এখানে একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করি সেটা হলো বিরোধার্থক মানে দেখো একটা সম্পর্ক বিরোধ হবে যেমন আহ ধরো পলিটিক্যালি যদি আমরা বলি যেমন আওয়ামী লীগ বিএনপি এখানে কিন্তু বলা এটা হচ্ছে অপোজিশন পার্টি অর্থাৎ বিরোধী দল। সেম একইভাবে অর্থাৎ তুমি ভালো করলে আরেকজন মন্দ করবে আমি মন্দ করলে তুমি ভালো করবে এরকম একটা সম্পর্ক যেমন বা একটা দ্বন্দ্ব থাকবে সবসময় যেমন হলো তোমার সাপ এবং বেজি তোমরা জানো হয়তো ছোটবেলায় গল্প পড়েছো বা অনেক শুনেছো সাপ এবং বেজির ভিতরে যেমন ঝগড়া বাজে বলে না দুইজন একটা হাফ বেজি লোকাল ভাষায় আমরা বলেছি হাফ আর বেজি মানে সাপের হাফ পরে পরিষ্কার হচ্ছে সো এই যে দেখো যে সাপ এবং বেজে দুটোর ভিতরে সম্পর্ক অত্যন্ত কনফ্লিক্টিং অর্থাৎ সাপ কিন্তু আহ, বেজি সাপকে অ্যাটাক করে সর্বদা দুজনের ভিতরে মোটামুটি একটা ফাইট হয় আর কি। যেখানে কিন্তু বিরোধার্থক বিপরীত না কিন্তু সাপের বিপরীত বেজি এরকম না বরং সাপ এবং বেজির ভিতরে একটা সম্পর্ক কনফ্লিক্টিং সম্পর্ক অর্থাৎ তারা সবসময় কি সংঘর্ষের ভিতরে থাকতে চায় আর কি এরকম একটা সম্পর্ক আছে। এটা হচ্ছে বিরোধাত্মক সেম একই ভাবে দেখো দা এবং কুমড়া খেয়াল করবে দায়ের কাজ কি আসলে বলে না তার সাথে তার দা কুমড়া সম্পর্ক অর্থাৎ দায়ের কাজ হচ্ছে কুমড়াকে কেটে একদম কুচি কুচি করে ফেলানো। সো এজন্য কি কুমড়ার এটা কি কোনো উপকার করে দায় না বরং দা যেহেতু কুমড়াকে কুচি কুচি করে ফেলে অর্থাৎ এদের মধ্যে সম্পর্কটা কিন্তু মধুর না অর্থাৎ খারাপ সম্পর্ক যেটাকে আমরা বলি বিরোধার্থক দ্বন্দ্ব। কিন্তু সেম একইভাবে পাশাপাশি যদি আমরা বলি যে বিপরীতার্থক দ্বন্দ্বটা তাহলে কি বিপরীতার্থক দ্বন্দ্বটা হলো তোমার একটা বিপরীত সম্পর্ক বোঝায় বিপরীত সম্পর্ক কি যেমন যদি বলি যে আয় তাহলে হবে কি ব্যয় যে আয় ব্যয় সম্পর্ক কিন্তু একটা মানে কোনো কিছু আহ যেটাকে বলে অ্যাচিভ করা অর্থাৎ অর্জন করি অর্থাৎ আমরা যেটাকে গেদার করি আর একটা হচ্ছে যেটাকে আমরা এক্সপেন্ড করি এই যে একটা বিপরীতার্থক সম্পর্ক এটা আবার যদি বলি ভালো মন্দ ভালো দেখো ভালো ঠিক বিপরীত হচ্ছে কিন্তু মন্দ এটা কিন্তু বিরোধ না এটা গেল আমাদের তো আশা করি তোমাদের কনফিউশনটা এখানে ক্লিয়ার হয়েছে যদি তারপরও এখানে কনফিউশন থাকে প্লিজ আমাকে একটু জাস্ট মেসেজ করে বলো আবার বলবো এরপরে আমাদের অলুক বলে একটা শব্দ আমরা শুনেছি অর্থাৎ এই সমাসটা যখন পড়বো তখন আমরা অলুক বলে প্রায় কতগুলো কথা শুনবো যে অলুক 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 দ্বন্দ্ব শুনে অলুক তৎপুরুষ শুনবো অলুক বহুব্রী শুনবো আবার অলুক অলুক কর্মধারা নাই এরকম শুনবো আর কি যাই হোক এই অলুক মানে হচ্ছে তোমার অলুক অলুক শব্দটা মানে হচ্ছে তোমার বিভক্তি লোপ না পেয়ে যদি সমাসটা হয় খেয়াল করবে বিভক্তি লোপ না পেয়ে যে সমাসটা হবে তাকে আমরা বলবো আসলে অলুপ যেমন বিভক্তি গুলো আমরা পড়েছি কে রে হতে হইতে থেকেছে এই যে এগুলো যেগুলো আছে এ অন্তস্থ হতে আরো বাকি যেগুলো আছে অর্থাৎ সব ধরনের যে বিভক্তি রয়েছে সবগুলোকে আমরা বলি এই বিভক্তি বিভক্তি থেকে অর্থাৎ বিভক্তি যুক্ত শব্দগুলো যেই সমাসে হোক না কেন সেই সমাসে আমরা অলুপ বলবো যেমন আমরা যদি বলি ফার্স্টে আমরা যদি বলি দেশে বিদেশে কেন আগে তুমি যদি তোমাকে যদি বলি আগে সমাস আইডেন্টিফাই করো তোমরা অবশ্যই বুঝবা যেহেতু দেশে বিদেশে দুটো শব্দের ইকুয়াল গুরুত্ব আছে এটা হচ্ছে দ্বন্দ্ব এখন দ্বন্দ্বের কোন প্রকার হতে পারে দেখো এখানে দেশ এ বিদেশ এ দেখো দেশে একটা এ বিভক্তি রয়েছে বিদেশে একটা এ বিভক্তি রয়েছে অর্থাৎ বিভক্তি যুক্ত অবস্থায় আছে তো বিভক্তি যুক্ত যে সমাসটা সেটাকে আমরা বলবো অলুক আবার যেহেতু এটা দ্বন্দ্বের প্রকার অতএব আমরা এর নাম দিব অলুক দ্বন্দ্ব। এরপর রয়েছে যেমন দুধে ভাতে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এটা হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকার একটা বিখ্যাত উক্তি যে আমার সন্তান আহ, যেন থাকে দুধে ভাতে এই দুধে ভাতে খেয়াল করো দুধ ভাত আচ্ছা বললে এটা কি তোমাদের দ্বন্দ্ব তো মনে হয় নাকি না দ্বন্দ্ব ছাড়া অন্য কিছু মনে হয় দ্বন্দ্ব এক্স্যাক্টলি দুধ ভাত অর্থাৎ দুটো শব্দের ইকুয়াল গুরুত্ব রয়েছে এখন এখানে দুধে ভাতে যখন বলা হয়েছে তখন দেখো খেয়াল করো বিভক্তি রয়েছে এই জন্য এটাকে বলবো আমরা অলুক দ্বন্দ্ব সমাস আসো আর একটা সমাস রয়েছে এখানে আমরা দ্বন্দ্বতে একশেষ দ্বন্দ্ব বা সরি বহুপদী দ্বন্দ্ব যেটাকে আমরা বলে বহুপদী দ্বন্দ্ব কি দেখো শব্দটার ভিতরে তার পরিচয়টা লুকিয়ে এরকম প্রশ্ন খুব আসছে এরকম না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কখনই বহুপদী দ্বন্দ্ব দেখি নাই
তারপর তোমাদেরকে বলে রাখি যদি এসে যায়, যেহেতু শব্দগুলো বহুল প্রচলন রয়েছে, এক বহুপদী দ্বন্দ্ব মানে হচ্ছে, খেয়াল করো, একের অধিক শব্দ মিলে। অর্থাৎ আমরা জানি সাধারণত সমাসে কয়টা, দুটো শব্দ মিলে, কিন্তু বহুপদী দ্বন্দ্ব হচ্ছে তোমার দুইয়ের অধিক থাকবে, তাহলে আমরা তাকে বহুপদী দ্বন্দ্ব হিসেবে ধরতে পারি। এখন দুইয়ের অধিক বলতে কি, যেমন আহ আহ, প্রমোদ চৌধুরীর, তোমাদের গল্প কবিতা নাই, প্রমোদ চৌধুরীর একটা গল্প গ্রন্থের নাম হচ্ছে তেল, নুন, লাকড়ি। অর্থাৎ এটা একটা সময়, সরি, এগুলো হচ্ছে বাগধারা। এর অর্থ হচ্ছে তোমার অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, রান্না করার জন্য যে এসেনশিয়াল ম্যাটেরিয়ালস আমরা যেটাকে বলি, সেটাকে বলা হয় একসাথে তেল, নুন, লাকড়ি। দেখো, তেল, নুন, লাকড়ি, আচ্ছা, এটা এই শব্দ কটা আমি তোমাকে বললাম, তুমি কোন শব্দটার গুরুত্ব বেশি বুঝবা, কোনটার কম বুঝবা, না তিনটার ইকুয়ালি বুঝবা? দেখো, তেল, নুন, লাকড়ি বললে কিন্তু তেলকেও বুঝাবে, নুনকেও বুঝায়, লাকড়িকেও বুঝায়, এরকম না যে তেল, নুন, লাকড়ি বললে শুধু তেল, তুমি তেলই বুঝো, এরকম না, নুনও বুঝো, লাকড়ি বুঝো। অর্থাৎ এখানে দেখো, দুইয়ের অধিক, অর্থাৎ শব্দ থাকার কারণে, আবার এটা যেহেতু তিনটার ইকুয়াল গুরুত্ব রয়েছে, অতএব এটা আমরা নাম দিতে পারি কি, বহুপদী দ্বন্দ্ব। ঠিক আছে। সেম একইভাবে সাহেব, বিবি, গোলাম যদি আমি বলি, সাহেব, বিবি, গোলাম। আচ্ছা, খেয়াল করো, সাহেব, বিবি, গোলাম বললে, সাহেব, বিবি, গোলাম, তুমি কি শুধু সাহেবকে বুঝবা এরকম কিছু, না শুধু তার বউ বিবিকে বুঝবা, না গোলামকে বুঝবা, বরং তিনজনকে ইকুয়াল আমি গুরুত্ব দিয়ে বুঝছি। অতএব এটাও দ্বন্দ্ব, তাহলে কোন প্রকার দ্বন্দ্ব, বহুপদী দ্বন্দ্ব। এই মোটামুটি আমার দ্বন্দ্ব নিয়ে যতটুকু আলোচনা করা করেছি। তোমাদের এই দ্বন্দ্ব রিলেটেড কোনো সমস্যা থাকলে প্লিজ আমাকে একটু বলো। তোমাদের কথা বলার সুযোগ থাকলে কথা বলো, না থাকলে আমাকে মেসেজ করো প্লিজ। দ্বন্দ্ব নিয়ে একটু আমাকে জানাও যে, আর না থাকলে আমাকে বলো যে না ভাইয়া নাই। নাই, 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 ওকে। আগালাম তাহলে এবার কর্মধারায়। সো আসলে কর্মধারার দিকে আমরা একটু যাই। তোমাদের কর্মধারাটা হলো, কর্মধারায় দেখো, সেম একই কথা, ডেফিনেশন দিয়ে অত্যন্ত জটিল হবে তোমাদের এগুলো বুঝতে। ডেফিনেশনটা তোমাদের ক্লাসে আমি মজা করে একদিন বলেছিলাম, আজকে আবার একটু স্মরণ করে দেই, যে 19 ব্যাকরণে কি ডেফিনেশনটা দেওয়া আছে। 19 ব্যাকরণে তোমাদের যে ডেফিনেশন, সেটা হলো যে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের যে সমাস হয়, পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে বলবো আমরা কর্মধারয়। এটা তোমাদের 19 ব্যাকরণের যে উদাহরণ, সেটা মানে সংজ্ঞা বা ডেফিনেশন, সেটা আসলে এভাবে সমাস বা কর্মধারা আইডেন্টিফাই অত্যন্ত জটিল। তো কর্মধারা সমাসের ভিতরে এখানে যেটা মনে রাখবা, সবসময় মনে রাখবা যেটা, যে একটা বিশেষণ থাকা জরুরি। একটা বিশেষণ, অর্থাৎ একটা বিশেষণ থাকবে। বিশেষণ মানে কি, তোমরা, আমাদের হয়তো বিশেষণ বুঝতে অসুবিধা হয়, আমরা অ্যাডজেক্টিভ বুঝি খুব ভালো করে। মনে রাখবা, যেটাই অ্যাডজেক্টিভ সেটাই বিশেষণ, ওকে। একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ তোমার থাকবে দুটো শব্দের ভিতর। ইভেন তোমার দুটো বিশেষণ হতে পারে, এটা কোনো সমস্যা না, বা একটা বিশেষণ থাকবে। আচ্ছা, খেয়াল করো, আমি যদি বলি মহান যে নবী, অর্থাৎ এখান থেকে আমি বললাম মহানবী। আচ্ছা, মহানবীকে আমি যেহেতু আপাতত দ্বন্দ্ব করে আসছি, তোমরা কি কোনোভাবে এটাকে দ্বন্দ্বের ভিতরে ফেলতে পারো যে এটা দ্বন্দ্ব হবে, মহানবী? না। কোনোভাবে, কোনোভাবে কি এটা দ্বন্দ্বের ভিতরে পড়ে না? কোনোভাবে কিন্তু এটা দ্বন্দ্ব হবে না, অর্থাৎ কারণ এখানে দুটো শব্দের ইকুয়াল গুরুত্ব কিছু বোঝায় না। এখানে তাহলে মহানবী, মহানবী, অর্থাৎ নবী কিরকম, অত্যন্ত মহান, তার মানে নবীর একটা গুণ হচ্ছে মহা। অর্থাৎ মহাটা হচ্ছে কি বিশেষণ। তা আমি যেটা বললাম, কর্ম দ্বারা সমস্যা একটা বিশেষণ থাকবেই থাকবে, তাহলে মহান নবী, তাহলে বিশেষণ। আর নবী কি, নবী অবশ্যই বিশেষ্য, কারো নাম বা মেসেঞ্জারকে যাদেরকে আমরা মেসেঞ্জার, অর্থাৎ নবী, রাসূল, যিনি বার্তা নিয়ে আসেন, খবর দেন মানুষদেরকে, পরজগৎ সম্বন্ধে যিনি সতর্ক করেন, তাদেরকে আমরা নবী বলি তাদেরকে। সো এই যে মহানবী, তাহলে এটা হচ্ছে কর্ম দ্বারা বিশেষণ এবং বিশেষণ মিলে। আবার যদি বলি, যেমন সুন্দর লতা বা সুন্দরী মেয়ে, এরকম যদি বলে, সেটা কিন্তু সুন্দর বা সুন্দরী একটা অ্যাডজেক্টিভ বিশেষণ, আর মেয়ে তো মেয়ে, তাহলে সুন্দরী মেয়ে, এটা কিন্তু আমরা বলতে পারি কর্মধারয় সমাসের মাধ্যমে। যেমন সেম একই ব্যাপার হচ্ছে সুন্দরী লতা বা সুন্দর লতা।
তারপর হচ্ছে তোমার এখানে কতগুলো সাধারণ কর্মধারা তোমরা পাবে, যে 9-10 এর ব্যাকরণের ভিতরে রয়েছে প্রথম দিকে। যেমন আগে ধোয়া, পরে মোছা, ধোয়া মোছা। এটা কোন অর্থে আসছে? কাজের পরম্পরা। এগুলো একটু ব্যতিক্রমী, এগুলো তোমাদের একটু দেখে নিতে হবে। আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা। সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ। যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব, এটাও কর্মধারায়। শুনে নাও। আবার বলছি যা কাঁচা তাই মিঠা, কাঁচা মিঠা, এটাও তোমার হচ্ছে কর্মধারয় সমাস। এবার খেয়াল করো যে মধ্যপদলোপী কর্মধারা, এটা কি মধ্যপদলোপী কর্মধারা, এটা অনেক সময় আসে, প্রায় সময় আসে। তো এটা নিয়ে একটু সাবধান থাকতে হবে তোমাদের কি। মধ্যপদলোপী কর্মধারা, তবে শর্ত একটাই, বিশেষণ হবে, খেয়াল করবে একটু। যেমন আমি যদি বলি শহীদ মিনার। আচ্ছা, শহীদ মিনার, খেয়াল করো শব্দটা শহীদ মিনার। এখানে কোনোভাবে খেয়াল করো তোমার কর্ম দ্বারা বানানোর আগে আমরা যেহেতু দ্বন্দ্বটা পড়ছি, দেখো এটাকে দ্বন্দ্ব বানানো যায় কিনা। শহীদ মিনার কি কোনো দ্বন্দ্ব হয় না? শহীদ মিনার বললে কি শহীদ এবং মিনার দুইটাই কিন্তু বুঝে, এরকম না, বরং দেখো শহীদ মিনার মানে হচ্ছে যে মিনারটা যারা শহীদ হয়েছে, খেয়াল করে প্রেক্ষাপটটা, এদের সম্মানে অথবা এদের স্মরণে যেটা তৈরি করা হয়েছে সেটাই কিন্তু শহীদ মিনার। ঠিক আছে? এদের সম্মানে, যারা শহীদ হয়েছে তাদের সম্মানে বা তাদের স্মৃতি রক্ষার্থে যাই বলে না কেন, এদের যেটা তৈরি করেছে সেটাই হলো কি শহীদ মিনার। এখন মিনারটা কি বিশেষায়িত বা বিশেষণ কোনটা? শহীদটা কিন্তু, অর্থাৎ অ্যাজেক্টিভ। আহ তাহলে শহীদটা যদি বিশেষণ হয়, খেয়াল করো, আর মিনার হচ্ছে বিশেষণ, তাহলে এটা কর্মধারা আমরা বলতে পারি। এখন কথা হলো মধ্যপদলোপীটা আবার কি? এটা কেন তাহলে মধ্যপদলোপী বলবো? দেখো এখানে আমরা যদি ব্যাস বাক্য করি, ব্যাস বাক্য মানে আমরা জানি যে সমাস পড়ানোর আগে তোমাদের বলেছিলাম যে বিশাল বড় একটা বাক্য থাকবে, এটাকে আমরা ছোট করব, সেটাই হলো সমাস। তাহলে এই যে দেখো শহীদ মিনার বললে শহীদের সম্মানে যে মিনার, তুমি যে কথাটা বললাম, এই সম্মানের শব্দটা মাঝখানে ছিল, এটাকে আমি লোপ করেছি, অর্থাৎ বাদ দিয়ে তারপরে আমি বলেছি কি শহীদ মিনার। এই যে মাঝখান থেকে লোপ পেয়েছে, মাঝ মানে মধ্য, আর লোপ তো লোপী, এই জন্য এর নাম হচ্ছে মধ্য পদ লোপী কর্মধার। মাঝখান থেকে পদ লোপ পেয়ে যে সমাসটা হচ্ছে, তার নাম হচ্ছে মধ্যপদলোপী কর্মধার। ওকে, যে এটা গেল শহীদ মিনার। আবার যদি বলি, ধরো আমি যদি বলি সাহিত্য সভা, একটু প্লিজ বি প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল একটু বলবো, মুখস্থ না, একটু বোঝার চেষ্টা করে এখানে। আহ, সাহিত্য সভা, আচ্ছা, সাহিত্য সভা বললে দেখো সাহিত্য সভা, উম সাহিত্যটা কি বিশেষণ হয় কিনা খেয়াল করবা। তোমাদের যে যে ঝামেলাগুলো হয় তোমাদের ইংরেজি বাংলা সব ক্ষেত্রেই, যে তোমরা একটা শব্দ নিয়ে গবেষণা করো, বাট একটা শব্দ বিশেষণ না বিশেষ্য, তা কিন্তু নির্ভর করে তার বাক্যে, অর্থাৎ সেন্টেন্সের ভিতরে কোন পজিশনে সে রয়েছে। এই পজিশন ভিত্তিতে কিন্তু এটা কি বিশেষণ না বিশেষণ, এটা কিন্তু আমাদের বের করা উচিত। কারণ এক্স্যাক্টলি আমরা কি করি, সাহিত্যটাকে নিয়ে আমরা চিন্তা করি। আসলে প্রশ্নটা হলো সাহিত্য সভা, বলেছি আমি, শব্দটা বলেছি সাহিত্য সভা। এখানে পজিশন হিসাবে সাহিত্যটা কি, দেখো সভাটা কোন ধরনের, নাউন সাহিত্য সভা বিশেষ্য। বিশেষণ, কিন্তু খেয়াল করো সভাটা কোন ধরনের, অর্থাৎ এখানে কিন্তু সভাকে মডিফাই করেছি কি সাহিত্য সভা, তাহলে সাহিত্যটা কিন্তু বিশেষণ, আমি বুঝেছি, তার মানে একটা বিশেষণ, আমরা পেয়ে গেলাম বিশেষণ, আর সভা হচ্ছে বিশেষণ। এখন বিশেষণ মিলে যে সমাজটা আমি বলেছি কর্মধারায়। এখন প্রশ্ন হলো ভাই এটা কেন তাহলে মধ্য বদলে কর্মধারা? দেখো সাহিত্য সভা বললে আমি কি বুঝি, যেমন এখানে সাহিত্য সভা হচ্ছে মানে সাহিত্য বিষয়ক একটা সভা হচ্ছে। সাহিত্য বিষয় হতে পারে নির্মলানন্দ গুণ আসলেন, বা আরো যারা কবি রয়েছেন তারা আসলেন, এসে সভা করলেন কোন বিষয়ে, সাহিত্য বিষয়ক সভা। এই যে দেখো বিষয়কটা যে আমি মাঝখান থেকে লোপ করে দিয়েছি, এই লোপ করে আমি যে সমাজটা তৈরি করেছি, এই জন্য এটার নাম হচ্ছে মধ্য পদ লোপী কর্মধারা। ওকে, তো শহীদ মিনার গেল এভাবে, সাহিত্য সভাটা গেল এভাবে, যেগুলো তোমাদের নাইটের ব্যাকরণ আছে সেগুলোই ব্যাখ্যা দিলাম। আসো এবার উপমান, এখান থেকে প্রশ্ন আসে, অর্থাৎ কর্মধারয় অত্যন্ত ইম্পর্টেন্ট। কর্মধারায় থেকে বিশেষ করে এই যে এবার 42তম যে বিসিএস গেছে সেখানে কর্মধারা সমাজ থেকে প্রশ্ন আসছে। ইভেন বিভিন্ন ইউনিভার্সিটিতে কর্মধারা থেকে বেশি প্রশ্ন আসে, কারণ এখানে একটু পেঁচানোর মতো একটা জায়গা রয়েছে, প্যাচ লাগানোর মতো, পেঁচানোর না, প্যাচ লাগানোর মতো একটা জায়গা রয়েছে। আসলে উপমান, উপমান শব্দের অর্থ হচ্ছে তুলনীয় বস্তু, খেয়াল করো।
উপমান শব্দের অর্থ তুলনীয় বস্তু। আচ্ছা খেয়াল করো তোমাদের এলাকায় একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে বা তোমরা যারা আছো চান্স পাওনি এখন। তো এলাকার মুরব্বীরা বা তোমাদের মা বাবা যখন তোমার পড়াশোনার ক্ষেত্রে যখন তুলনা করবে, কম্পেয়ার করবে যে তুই ওর মতো হতে পারিস না, অর্থাৎ ওর মতো বলতে কথা যে ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি পড়ে বা অন্য যে কোনো একটা ভালো কোথাও পড়াশোনা করে তার সাথে কিন্তু তোমাকে তুলনা করেছে। সেই লোকটা কিন্তু সেই ছেলেটা বা মেয়েটা হলো তুলনীয় বস্তু। অর্থাৎ তার কিছু কোয়ালিটি রয়েছে, নির্দিষ্ট কিছু গুণ আছে। এই গুণের কারণে সে কিন্তু এখন কথায় কথায় তার সাথে আমরা তুলনা করি। বা এরকম তোমরা করে থাকো, তোমরাও করে থাকো তোমার বন্ধুদের কাছে, তুই ওর মতো হতে পারিস না, তুই এর মতো হতে পারিস না, তোমাদের বাবা মা করে আমাদের বাবা মা করেছে, এটা তুলনীয় বস্তু। তো উপমান শব্দের অর্থ শাব্দিক অর্থ হচ্ছে তুলনীয় বস্তু। এখন এটার ডেফিনেশনটা কি বলেছে দেখো, বলছে যে প্রত্যক্ষ কোনো বস্তু, শব্দগুলো টার্ম গুলো অত্যন্ত জটিল মনে হলে আমি তোমাদের ক্লিয়ার করে আবার, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তু হলো উপমেয়, যার সাথে তুলনা করে তাকে বলে উপমান। উপমান আর সাধারণ যে সমস্যা তাকে বলে উপমান কর্মধার সমস্যা। এখন এখানে তোমাদেরকে আমি ক্লিয়ার করি একটু। দেখো তোমার মা বাবা যখন তোমাকে তুলনা করলো অন্য একটা ছেলের সাথে বা মেয়ের সাথে যে তুই ওর মতো কেন হোস না, এখন এই তুলনার সময় কিন্তু যার সাথে আমি তুলনা করি কিন্তু সে কিন্তু আমার সামনে থাকে না, বা থাকে না কিন্তু কখনোই, বা সামনাসামনি থাকলে কিন্তু এরকম আমরা তুলনা করিও না খুব একটা, রেয়ার, তাই না? তো তার মানে যার সাথে তুলনা করি সে কিন্তু অনুপস্থিত থাকে, সর্বদা অনুপস্থিত থাকবে। তুলনীয় বস্তুকে আমরা কখনোই সামনে আনতে পারি না, কারণ সে তো তুলনা করার জন্য হচ্ছে সবসময়। এখন এটাই হলো পরোক্ষ। আর তুলনা করছে তোমার আম্মা কারে, তোমার দেখে বলছে না যে তুই এত দুষ্ট কেন, তোর মতো ভালো হতে পারিস না। এই যে দেখো তুমি হচ্ছে যাকে তুলনা করা হচ্ছে সে কিন্তু আমার সামনে প্রত্যক্ষ, আর তুলনা করছে যার সাথে সে কিন্তু পরোক্ষ। এখন এই তুলনাই হচ্ছে তোমার ধরার একটা উপমান। এখন শব্দটা উপমান কর্ম উপমান সমাসটা হবে কিভাবে, এ যার সাথে তুলনা করছে, খেয়াল করো যে তোমার সাথে তুলনা করছে একটা গুণ এবং হচ্ছে উপমান এবং হচ্ছে একটা গুণে মিলে যে সমাসটা হবে। যেমন রহিমের মতো ভালো হইতে পারিস না, রহিম তুমি না কিন্তু, খেয়াল করো তার মানে তুলনীয় বস্তু যার সাথে তুলনা করছে তার নামটা থাকবে এবং তার গুণটা থাকবে, তোমার নাম কিন্তু এখানে আসে নাই। আমরা সাধারণ যে তুলনাটা করে থাকি, খেয়াল করে আবারও বলে, তোমার আম্মু কি বলে যে রহিমের মতো ভালো হইতে পারস না, তোমার নাম কিন্তু একবারও বলে নাই এখানে। রহিমের মতো ভালো, রহিম এবং হচ্ছে ভালো তার গুণ। এই উপমান কর্ম দ্বারা সমাজটা হচ্ছে একটা গুণ থাকবে, খেয়াল করে একটা গুণ থাকবে, গুণ আবার বলছে গুণ থাকবে। আর অন্য কোথাও কর্মদ্বারের ভিতরে অন্য কোথাও কোনো গুণ পাবে না, বাট উপমানের ভিতরে শুধুমাত্র গুণ থাকবে। তার মানে উপমান একটা গুণ থাকবে এবং যার সাথে তুলনা করছি সে থাকবে, সেটা হলো আমার উপমান। তাহলে এখন আমাদের আসলে বইয়ের একটা উদাহরণের ভিতরে যে আমরা, যেমন তুষার শুভ্র, খেয়াল করো, যেমন কেউ অত্যন্ত একদম সাদা ধবধবা এরকম নাই, বাঙালিরা একটু কালো সাদা মিশ্রিত, খুব সাদা নাই, অর্থাৎ যেগুলো আমরা দেখি ফরেনটা একদম সাদা ফকফকা। তো যাই হোক বললো আর কি, যে কোনো কারণে বললো যে একদম তুষারের মতো সাদা ধবধবা তার দাঁত গুলো, দাঁতের ক্ষেত্রে আমরা বলতে পারি। আচ্ছা, দাঁত আমরা বলি না, বলছে তুষারের মতো সাদা। তুষার আমরা কখনোই কিন্তু তুষারকে আমরা দেখি নাই। তুষার হচ্ছে যেসব দেশে শীত প্রধান সেখানে তুষার পড়ে, এই তুষার এবং তার গুণটা কি দেখো সাদা। তাহলে এবার যদি বলি তুষার শুভ্র, শুভ্র মানে সাদা, যদি শব্দটা বলি তাহলে এটা কোন ধরনের সমস্যা হবে বলো এবার? তুষার শুভ্র, যার সাথে তুলনা করে সে আছে এবং যে গুণটা, এই গুণটা আছে, তাহলে এটা হচ্ছে কিন্তু উপমান কর্মধারয় শব্দ। আচ্ছা এবার বিসিএস একটা প্রশ্ন আসছে দেখো তো, শস্য ব্যস্ত, খেয়াল করবা খুব সিম্পলি। আচ্ছা শস্য ব্যস্তটা কি তোমরা কোনোভাবে উপমান করতে পারো কিনা, কোন লজিকে তোমরা শস্য ব্যস্ত উপমান করবা একটু বলতে পারো আমাকে? শস্য ব্যস্ত, তোমার কি মিউট না মিউট? ব্যস্ত বোঝাচ্ছে সস। খেয়াল করো একদম সিম্পলি, ব্যস্ত নিশ্চয়ই একটা গুণ নাকি? সেটা হতে পারে যে কোনো কারো একটা ব্যস্ততা একটা গুণ বুঝেছে না। শস্য শব্দের অর্থ কিন্তু আমি জানি না, তা আমি ধরে নিলাম শস্য হচ্ছে কোনো একটা ব্যক্তি হবে বা কোনো একটা পাখি গাছপালা যেই হোক না কেন,
বাট ব্যস্ত একটা গুণ। অন্য কোনো আমাদের বিসিএস যে ছিল ৪টা শব্দের অন্য কোথাও কোনো গুণ ছিল না। একমাত্র এই ব্যস্ত, ব্যস্ত গুণটা ছিল। আর আমি যদি কোনো কিছুর নাম ধরি, যেমন আমি খুবই ব্যস্ত মানুষ। অর্থাৎ এরকম যদি বলি, দেখো আমি শসের ন্যায় ব্যস্ত। হচ্ছে কিছু একটা, তার মতো ব্যস্ত। অর্থাৎ যার সাথে তুলনা করছি সে আছে এবং গুণ আছে, তাই না? এই ব্যস্ত, তাহলে এটা হচ্ছে কি? উপমান কর্মদ্বারা সমাস। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করছি উপমানটা। ধরো বলি আমি, যেটা তোমাদের বইয়ের ভিতরে আছে সেটাই বলি। আহ রয়েছে কি, যেমন ভ্রমর কৃষ্ণ, তাই না? ভ্রমর কৃষ্ণ যে উদাহরণটা সেটাই বলি, নাইনটিন ব্যাকরণে যেটা রয়েছে। ভ্রমর কৃষ্ণ, খেয়াল করো, ভ্রমর কৃষ্ণ। আমরা অনেকের চুল দেখো লাল হয়ে যায় বা পেকে যায় অল্প তাড়াতাড়িতে, এরকম একটা সমস্যা যদি হয়। এবার তোমার বন্ধু বান্ধবী কারো এরকম চুল পেকে গেল, তখন তুমি এবার উদাহরণ দাও কি, যে আরেকজনের চুলগুলো খুব কালো, তো সে এখন খুব আফসোস করে বলছে যে ওর চুলগুলো কেমন ভ্রমণের মতো কৃষ্ণ। মানে ভ্রমণ যেমন কালো কুচকুচা, একদম কুচকুচা, তো চুলগুলো এরকম সেম একেবারে কালো। দেখো ভ্রমরকে যখন তুমি তুলনা করছো, ভ্রমর কি তোমার সামনে উপস্থিত ছিল? না, ছিল না কিন্তু। আবার ভ্রমরের না কৃষ্ট বলেছি, যার সাথে তুলনা করছি। অর্থাৎ চুল, আমি কিন্তু চুল শব্দটা একবারও বলিনি, বরং যার সাথে তুলনা করছি সে আছে, অর্থাৎ ভ্রমরটা আছে, এবং ওর যে একটা গুণ, অর্থাৎ কালো কুচকুচে, এই গুণটা আছে। এবার যদি আমি বলি ভ্রমর কৃষ্ণ, দেখো ওই উপমার তুলনীয় বস্তুটা আছে আর সাধারণ ধর্মটা আছে। এটি হলো তোমার উপমান কর্মটা। আসো উপমিত্রটা তাহলে এবার একটা আমরা বুঝি। উপমিত্রতে তুমি বুঝবা, খেয়াল করে এখানে যেটা, যে তোমার মা যখন রহিমের মতো তুই হইতে পারিস না, যেমন রহিমের মতো তোমার নামটা কিন্তু উল্লেখ করে নাই, বাট রহিমের মতো ভালো হও, এটুকু বলেছে উপমানে। উপমিতুতে এসে যার সাথে তুলনা করছে এবং যাকে তুলনা করছে দুটো নামই থাকবে। কি বলেছি? এখানে কিন্তু কোনো গুণ থাকবে না। গুণ থাকলে উপমান, গুণ না থেকে যার সাথে তুলনা করছি, যাকে তুলনা করছি, দুজন যদি থাকে তখন সেটা হয়ে যাবে কি? উপমিত। আবার বলছি কি হবে? দুজন, যার সাথে তুলনা করছি, যাকে তুলনা করছি, দুজন থাকলে তাকে আমরা কোনো বলবো, তখন আমরা উপমিত। যেমন আমি যদি বলি, বইয়ের উদাহরণটি দিয়ে আমরা, যেটা কাজে লাগবে, চন্দ্রমুখ। আচ্ছা, চাঁদ দেখতে কেমন? একদম সাদা ফকফক, অত্যন্ত সুন্দর। আমার যেটা বলি, মুখ, কারো মুখ অনেক সুন্দর হয়। যখন অনেক সুন্দর হয় তখন আমরা দেখে আবেগে বলে ফেলি তার মুখটা তো একদম চাঁদের মতো, তবে অনেক সুন্দর, চমৎকার, যেটাকে বলি বিউটিফুল। তো দেখ, এখানে কিন্তু কোনো গুণ নাই। আমি কি একবারও বলেছি চন্দ্রমুখের ভিতরে কোনো গুণ আছে? যে বলি নাই যে চন্দ্র মুখের মতো, মানে মুখটা চন্দ্রের মতো সুন্দর, এরকম বলে নাই, কিন্তু আমি বলছি চন্দ্রমুখ। অর্থাৎ তুলনা করছি কাকে, কার সাথে? চাঁদের সাথে। কাকে তুলনা করছি? আমার মুখটাকে, তার ফেসটা। ফেসটা কিরকম? চাঁদের মতো। অর্থাৎ চাঁদ এবং মুখ, যাকে তুলনা করছি, যার সাথে তুলনা করছি, এ দুটো রয়েছে, এর জন্য এটার নাম হচ্ছে উপমিত। সেম একই ভাবে ধরো, কেউ ইয়ামাহা বডি বিল্ডার, সত্য তো অনেক শক্তিশালী, বিশাল শক্তি টক্তির অধিকারী, অর্থাৎ অনেক বডি টডি ভালো, তাকে দেখে আমরা যদি একদম আবেগে বলে বলি যে আহ, সিংহ পুরুষ বা বীর পুরুষ, এরকম বলে ফেললাম, বা সিংহ পুরুষ, বীর পুরুষ, যাই বলি না কেন, খেয়াল করো, সিংহ পুরুষ যখন তুমি একটা মানুষকে বলো, তখন সিংহ কি তোমার সামনে আছে? না, সিংহের সাথে তুলনা করছে কাকে? ওই মানুষটাকে। সে রহিম হতে পারে, করিম হতে পারে। দেখো, যাকে তুলনা করছো, যার সাথে তুলনা করছো, সিংহ পুরুষ, কোনো গুণ কিন্তু আমি বলি নাই এখানে। গুণ বলছি হলো যে সিংহ পুরুষটা সিংহের মতো শক্তিশালী, এরকম কিন্তু আমি কিচ্ছু বলিনি। এবং যাকে তুলনা করছি, যার সাথে তুলনা করছি, এটা রয়েছে, এটা হচ্ছে উপমা। এবার আমাকে বলো, উপমান আর উপমিতে কোনো কনফিউশন আছে কিনা? তোমাকে মিউট না মিউট? যদি না থাকে তো একটু মেসেজ করে দাও, আমি সামনে আগাই। আশা করি থাকার কথা না। সাগরিকা, কেমন আছো? ওকে, ঠিক আছে। পেলাম যে মোটামুটি বুঝলাম যে তুমি বুঝেছো। না, ওকে। আসো এবার আমরা এবার রূপকটা আগে একটু কথা বলি। রূপকটা হচ্ছে তোমার, রূপক, দেখো অ্যালিগরি, রূপক মানে রূপক। রূপকথা পড়েছো না ছোটবেলায়? ওয়ান্স আপন আ টাইম, যেমন একদা এক দেশে এক রাজা ছিল, আরেকটা ছিল রানী,
তারপরে এই যে রাজা রানীর দুটো কন্যা ছিল, তাদের এই পাকা টাকা ছিল। ওই রাজকুমারের একটা পঙ্কিরাজ ছিল, সে আকাশ উঠতে পারতো। আসলে সে কি বাস্তবে সম্ভব এগুলো? এই দেখো, আমার বয়স হচ্ছে প্রায় 25, 26, 27 বছর চলে। তোমাদের বয়স এরকম প্রায় 20 বছর চলতেছে, ধরো চাপোজ 20, 21 বছর। তো তোমরা কখনো কিন্তু এত বছরের ভিতরে পৃথিবীতে কখনো বাস্তবে কিন্তু এরকম কখনোই শুনে না, বরং কোথায় শুনেছো যে ঘোড়ার পাকা আছে, রূপকথায় শুনেছো। তো রূপক মানে, খেয়াল করো নামটার ভিতরে রূপক মানে হচ্ছে তোমার এক কথায়, অর্থাৎ যেটা বাস্তবে সম্ভব না, কল্পনায় সম্ভব, সেটাই হচ্ছে আমাদের রূপক ক্ষমতা। যেমন এবার বইয়ের একটা উদাহরণ যদি আমি বলি তোমাকে, যে তার দিলটা দরিয়ার মতো, যে উদাহরণটা আমি দেই প্রায়। আচ্ছা, দিলটা দরিয়ার মতো মানে এখানে কোন দিক থেকে, অর্থাৎ বাউন্ডারি, সে যে অত্যন্ত উদার, অনেক বড় দানশীল দানবীর, এটা বোঝা যাচ্ছে। অর্থাৎ এটা বাস্তবে সম্ভব না, কারণ দরিয়া মানে হচ্ছে নদী, নদীর অনেক পানি, মানে অনেক পানি। আর দরিয়া দিল, অর্থাৎ সে দান যে করে, একদম তার মনটা বিশাল বড়। এটাকে আমরা রূপক কল্পনা হিসেবে আমরা এটাকে তুলনা করেছি, এই জন্য এটা হচ্ছে তোমার রূপক ক্ষমতা। আবার যদি বলি প্রধানল, তাই কেউ রেগে গেলে, যেটা আমি তোমাদেরকে মজা করে বলেছিলাম, যে কেউ রেগে গেলে তার ক্রোধ, রাগ মানে ক্রোধ, অনল মানে হচ্ছে আগুন, কেউ যদি রেগে যায় তখন নাকি তার মানে একদম মানে রাগে ফায়ার যেটাকে আমরা বলি, বা আগুন হয়ে গেছে, তার মেজাজ আগুন। তো আগুন বা রাগে মানে অনলের মতো যদি হয়ে যেত কারণ রাগ, তো বললাম যে তাহলে বাংলাদেশে কোনো লাকড়ি বা গ্যাস বা এরকম তাপ দেওয়ার জন্য অন্তত আর কিছু লাগতো না। তাহলে হতো কি, কাউকে একটু রাগাই দিতাম, তারপর এজিটেট করে দিতাম, একটু এক্সাইটেড করে দিয়ে, তারপরে তার কোনোভাবে একটা প্রসেসিং করে আবার তার মাথার উপর হাঁড়ি বসাই দিয়ে রান্না করতাম, যে তার রাগাই দিয়েছি এবার আগুন বেরোচ্ছে। আচ্ছা তোমরা ওই যে একটা কার্টুন দেখো কিনা, কি যেন হানি বানি, আমি দেখেছিলাম হানি বানির ভিতরে যে টিয়া পাখিটাকে যেমন মরিচ খাওয়ায়, ও কিন্তু আগুন দেয়। এটা একটা পদ্ধতি। So এরকম তাহলে আমরা কি করতাম, ওই হানিবানের ভিতরে দেখবো ওরা কিন্তু যখনই কোনো বিপদে পড়ে, ওই টিয়াটারে একটু মরিচ খাওয়া দিয়ে আগুন ধরায় দেয়, তারা বিপদ থেকে উদ্ধার হয়। তাহলে আমার মাদেরকে রাগাই দিয়ে কি করতাম, তাহলে ও হাড়ি বসাতে। আসলে এটা বাস্তব সম্ভব না, কল্পনা বা রূপকের সম্ভব। এই জন্য এই টাইপের শব্দগুলোকে আমরা বলবো রূপক কর্মধারায়। যেমন প্রধানল, দিল দরিয়া, মন মাছি, এরকম আরো অসংখ্য শব্দ পাবে তোমরা, এভাবে তোমরা বুঝবে। So আশা করি কর্মধারণে সমাজটাই কোনো সমস্যা থাকার কথা নয়। আসলে এবার আমরা একটা তৎপুরুষের দিকে আগে। তৎপুরুষ সমাজটা কি, খেয়াল করো। তৎপুরুষ, দেখো এখানে তৎপুরুষ নামের সাথে এখানে উম, কোনো মিল নাই সমাসে, যে এখানে পুরুষবাচক শব্দ হবে এরকমও না, বা মানে নামের সাথে এখানে কোনো মিল নেই। সেখানে তোমার যেটা মনে রাখবা, তৎপুরুষ মানে একটু খেয়াল করে মনে রাখতে হবে, এখানে নামের সাথে কোনো মিল নেই। তৎপুরুষ মানে একটু জাস্ট যদি মাথায় একটু জাস্ট কল্পনা করতে পারি, ইমাজিন করতে পারো যে বিভক্তি লোপ পেয়ে যে সমাজটা হবে, অর্থাৎ বিভক্তি থাকবে এক কথায়, কোন পদে বিভক্তি থাকবে, এই বিভক্তিটা লোপ পেয়ে যে সমাজটা হবে সেটাকে আমরা মোটামুটি বলবো যে তৎপুরুষ সমাজ। যেমন উম যে উদাহরণগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম, আহ ভাত রাধা, যদি একটা সমস্যা আমি তোমাদেরকে বলি, এটাকে যদি আমরা একটু ব্যাস বাক্য করতে বলি, ব্যাস বাক্য মানে আবার বলছে বড় ধরনের বাক্য যদি করতে বলি, তাহলে কি করবা, ভাত রাধা মানে হচ্ছে ভাত কে রাধা, কে রাধা। আচ্ছা, ভাত কে রাধা, দেখো কেটা কোন বিভক্তি, এটা হচ্ছে একটা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি বা চতুর্থ, যাই বলে না কেন এটা তোমাদের ক্লিয়ার আছে আশা করি। এই বিভক্তিটা লোপ পেয়ে দেখো হয়েছে কি ভাত কে রাধা, ভাত রাধা, এটাই হলো তৎপুরুষ সমাস। আচ্ছা, এবার খেয়াল করো, যদি তোমরা আমাকে প্রশ্ন করবো, আমি তোমাদেরকে যদি প্রশ্ন করি, এই ভাত রাধাকে তুমি অন্য কোনো ভাবে বা অন্য কোনো ভেল বাক্য করতে পারো কিনা, যেমন আমরা দ্বন্দ্ব করেছি, আমরা কর্মদ্বারা করেছি, এরকম কোনো ব্যাস বাক্য করতে পারি কিনা। ধরো চলো আমি একটু তোমাদেরকে প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে বলে দিই, ভাত রাধাকে যদি আমরা দ্বন্দ্ব সমাস করি তাহলে হবে কি, দ্বন্দ্ব সমাসের মাঝখানে তোমরা জানো যে এবং ও আর থাকতে হবে। তাহলে ভাত ও রাধা, আসলে কি এটা মিনিংফুল? না। যদি বলি ভাত এবং রাধা, না। আসলে আসলে কর্ম দ্বারা বলি ভাত রূপ রাধা,
হয় না কিন্তু। তো যদি বললি যে একমাত্র এক্স্যাক্টলি দেখো, যদি বলি ভাত কে রাধা, আসলে ভাতটাকে রান্না করতেছে। এই এই যে কে রে বিভক্তি হয়ে যে সমাসটা হয়েছে বা বিভক্তি লোপ পেয়ে যে সমাসটা হবে তাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। আসে এবার ছেলে বুলানো আরেকটু সহজ যদি বলি। ছেলে বুলানো বললে তুমি কি যদি দ্বন্দ্ব সমাস করার চেষ্টা করো কোনোভাবে দেখো দ্বন্দ্ব করতে পারে কিনা। ছেলে ভুলানো, ছেলে ও ভুলানো না। যদি বলে ছেলে রূপ ভুলানো, না, হয় না কিন্তু। বরং ছেলে ভুলানো মানে কি, ছেলেকে ভুলানো, তার মানে বিভক্তি চলে আসছে, অতএব এটার নাম দিতে পারি কি আমরা তৎপুরুষ সমাস। আশা করি ক্লিয়ার বিষয়টা। এই বিভক্তি লোপ পেয়ে যে সমাসটা পাই সেটাকে আমরা বলবো তৎপুরুষ। অর্থাৎ বিভক্তি যেহেতু আমাদের 7 প্রকার, প্রথমা যেহেতু শূন্য, অর্থাৎ 6 প্রকার এখানে আমরা ধরি। সেম একেবারে তৎপুরুষ সমাসটা আমরা 6 প্রকার পেয়ে গেলাম। যেমন যে উদাহরণটা পেয়ে তোমাদের যে কানে মেয়েরা, বিশেষ করে এখানে সাগরিকা আছো, যে কানে তোমরা দুল পরো মেয়েরা, বা নাকে স্বর্ণের বিভিন্ন ধরনের অলংকার আদি পরো না, যে ম্যালিশ অলংকার যেগুলো আমরা ইয়ার জন্য, অর্থাৎ সাজুগুজুর জন্য যেটা আমরা পরে থাকি, স্বর্ণ দ্বারা হয়, রূপো দ্বারা হয়, বা ডায়মন্ড, যেগুলো হোক না কেন। এই যে স্বর্ণের যেটা আমরা বলি ঝুমকা, বা এটা বলে নাক ঠাসা বলে মনে হয়, এরকম কি যেন একটা বলে, বা ইয়ারিং, বা এগুলো যেগুলো পরি না কেন, রিং যেটাই পরি না কেন, যদি বলি আমি স্বর্ণ খচিত, মানে যেটা স্বর্ণ দ্বারা তৈরি করা আছে, এটাকে যদি আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, দেখো স্বর্ণ খচিত বললে কি হয়, স্বর্ণ কে খচিত, না স্বর্ণ হতে খচিত, না স্বর্ণ ধারা খচিত, বা স্বর্ণ দিয়ে খচিত, কোনটা? বরং তুমি যে রিংটা বানিয়েছো, এটা কিন্তু একটা বডির উপরে কোনো একটা স্বর্ণের দ্বারা, স্বর্ণের প্রলেপ দেওয়া থাকে, তার মানে স্বর্ণ দ্বারা খচিত, স্বর্ণ খচিত। এ দিয়ে দ্বারা করতে তৃতীয় বিভক্তি, অতএব এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। সেম একইভাবে খেয়াল করে আমি যদি বলি রাজা রাজপুত্র, মানে কি, যদি আমি কে রাজাকে পুত্র বলি ভালো লাগে না, রাজার দ্বারা পুত্র, এটা কি হয়? রাজার দ্বারা পুত্র, হ্যাঁ হয়, কিন্তু কেমন জানি একটু। কিন্তু যদি বলি রাজার পুত্র, তখন কিন্তু একটা ভালো মিনিং বা ভালো লাগে। তারপরে রটা একটা ষষ্ঠী বিভক্তি, অতএব এটার নাম হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। সেম একইভাবে যদি বলি গাছ পাকা, এই যে ফল টল আমরা গাছ থেকে বলে না যে গাছ পাকা ফল খাবো, গাছ পাকা আম খাবো, গাছে পাকুক, তারপরে গাছ পাকা মানে হচ্ছে গাছে পাকা যেটা, সেটাকে বলা হয় গাছ পাকা। এখানে সপ্তমী তৎপুরুষ সমাস আমরা বলতে পারি, এটাকে তৎপুরুষ সমাস। এটা গেল। এবার খেয়াল করো, আসো এবার নয় তৎপুরুষটা এবং নয় বহুব্রীটা নিয়ে যে ঝামেলাটা হয়। মনে রাখবা, নয় তৎপুরুষ এবং নয় বহুব্রীর ভিতরে একটু বহুব্রী, এখানে একটু ক্লিয়ার করি। নয় তৎপুরুষটা হচ্ছে একটা অবস্থা বোঝাবে। অবস্থা মানে কি, যেটাকে আমরা অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি না যে অ্যাডজেক্টিভের কাজ কি, নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে, সেটাকে আমরা বলি কি, অ্যাডজেক্টিভ। তো নয় তৎপুরুষটা হবে তোমার একটা অবস্থা বোঝাবে, মানে না শব্দ যোগে। যেমন আমি যদি বলি কি বলতে পারি, আহ কদাচারটা হয় কিন্তু এখানে না। আর নয় বহুবৃত হবে তোমার একটা ব্যক্তি, এরকম কিছু একটা বোঝাবে। আচ্ছা, খেয়াল করো, অবুঝ বলে না যে ছেলেটা অবুঝ, অবুঝ বললে মানে যার বুঝটা নাই তাকে বোঝায়, অর্থাৎ একজন ব্যক্তিকে ইন্ডিকেট করে অবুঝটা। আর যদি বলি বেহুশ, বে এখানে কিন্তু না অর্থে এসছে, এই জন্য এটা নয়ের ভিতরে যাবে। নয় মানেটাকে আগে একটু এটা ব্যাখ্যা করি। নয় মানে কতগুলো শব্দ রয়েছে, যে শব্দগুলো না বদল, অর্থাৎ নেগেটিভ অর্থ দেয়, সেটাকে আমরা বলি নয়। বহুব্রী হচ্ছে দ্বন্দ্ব আছে। যেমন বেহুশ মানে কি, অর্থাৎ যার হুশ না, হুশ নাই, অর্থাৎ বেহুশ অবস্থায় আছে, এই টাইপের শব্দগুলোকে বোঝায়। তার মানে বহুব্রী, নয় বহুব্রীতে হবে একজন ব্যক্তি, একজন ব্যক্তিকে বুঝবো আমরা। আর নয় তৎপুরুষ হচ্ছে একটা অবস্থাকে বুঝবো, সেটা হলো তোমার নয় তৎপুরুষ। এই হলো পার্থক্য। তারপর উপপদ তৎপুরুষটা আমি তোমাদেরকে বলেছিলাম, সংক্ষেপে যদি একটু বলি। উপপদ হলো এক কথায় যদি বলি যে
এক কথায় প্রকাশগুলোই মোটামুটি উপপদ তৎপুরুষ। আবার বলছি, এক কথায় প্রকাশগুলো, এটা কিন্তু সর্বদা যে হবে এরকম না। বাট মোটামুটি আমি বলে দিলাম, এক কথায় প্রকাশগুলোই ম্যাক্সিমাম সময় উপপদ তৎপুরুষ। আচ্ছা, তোমরা এক কথায় প্রকাশগুলো পড়েছো না? আকাশে চড়ে যে, কি বলা হয় বলো তো, একটু লেখো তো, আকাশে চড়ে যে। খেচর। খেচ্চর না কেচর? খেচর। খেচর। আচ্ছা, এই যে খেচর, এটাই কিন্তু আছে তোমার উপপদ তৎপুরুষ সমাস। তো এই একটা কৌশল বললাম, আরেকটা বললাম যে যখন শব্দগুলো তুমি ভাঙবে, দেখো একটা ক্রিয়া থাকবে, ক্রিয়া, যেটা বলে ভার্ব থাকবে, একটা ভার্ব থাকবে। আচ্ছা, এটাকে আমরা এক কথা প্রকাশ হিসেবে ধরতে পারো, বা একটা ক্রিয়াও থাকবে। যেমন পকেট মার, এটাকে একটু বড় করো তো, শব্দটাকে, পকেট মারটাকে। পকেট মারে যে। পকেট মারে যে, দেখো এটাকে এক কথা প্রকাশ হিসেবে বলতে পারি আমরা, পকেট মার। অথবা এক কথা প্রকাশ না বললাম। আচ্ছা, পকেট মারে যে, এই বাক্যের ভিতরে একটা ভার্ব আছে না, বলো তো কোনটা? মারে। মারা। মার। এই যে মারাটা, এটা কিন্তু আমরা বলতে পারি উপপদ তৎপুরুষ। কিন্তু অন্য কোনো তৎপুরুষে বা অন্য কোথাও কিন্তু একটা ভার্ব তুমি পাবে না সাধারণত। সেম একইভাবে যদি বলি পা চাটা, যদি বলি পা চাটে যে, ছা পোষা, ছা পোষে যে, ছাড় পোকা, ছাড়খাড় করে যে পোকা, ছাড় পোকা, ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছে, জিতেন্দ্রিয়, খেয়াল করো, একটা হচ্ছে ইন্দ্রিয়কে, ইন্দ্রিয়কে জয় করেছে জিতেন্দ্রিয়, আর ইন্দ্রকে জয় করেছে ইন্দ্রজিৎ। আচ্ছা, এই দুইটার ভিতরে পার্থক্য তোমরা জানো? তোমরা তো একদম শেষ পর্যায়ে, আমাকে বলো তো এক কথা প্রকাশ এই দুইটার পার্থক্য জানো কিনা তোমরা? ইন্দ্রজিৎ আর জিতেন্দ্রিয়, দুইটা শব্দ তোমরা এক কথা প্রকাশের ভিতরে পাওয়ার কথা, কে জানো? ইন্দ্রজিৎ মানে ব্যক্তিকে বোঝানো হয়েছে। না, এক কথা প্রকাশে আমাকে যদি বলো। বুঝলাম না। এক কথা প্রকাশ করেছো না তোমরা, এক কথা প্রকাশ, জি। বাক্য সংকোচন। হ্যাঁ, পাই না। করোনা, এটা তোমরা পেয়েছো কিনা জি দেখো। পাইছি। ইন্দ্রকে জয় করেছে, ইন্দ্র শব্দের অর্থ হচ্ছে তোমার শত্রু, একটা সরো ইন্দ্র। আরেকটা হচ্ছে জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে জয় করেছে, ইন্দ্রিয় মানে হচ্ছে শত্রু, যাকে বলি আমরা জিতেন্দ্রিয়। আর ইন্দ্রকে জয় করেছে তাকে হচ্ছে ইন্দ্রজিৎ। ইন্দ্র হচ্ছে একজন দেবতা। যেমন তোমার মেঘনাদ বধের ভিতরে মেঘনাদকে বলা হয় ইন্দ্রজিৎ, তাই না? জিতেন্দ্রিয়, ইন্দ্রিয়কে অর্থাৎ শত্রুকে যে জয় করে তার নাম হচ্ছে জিতেন্দ্রিয়। দুটো শব্দ নিয়ে কিন্তু প্যাচ লাগে অনেক সময়, তোমাদের এক কথা প্রকাশে কিন্তু প্রশ্ন হয়, খবরদার। আর ইন্দ্রকে জয় করে যে তাকে বলা ইন্দ্রজিৎ। যাই হোক, এটা আমার প্রশ্ন না, এখানে হচ্ছে যেটা উপতত্ত্ব সমাস, এটা আমাদের গেল। তো এই মোটামুটি উপতত্ত্ব আসলে আমরা একটা আরেকটু র্যাপিড করি। আসলে বহুব্রীতে যাই, বহুব্রীটা কি? বহুব্রীটা হচ্ছে তোমার, যদি আমি যদি একদম বলি, বহুব্রী হলো যে, বহুব্রী ভাই যে, অলুক তৎপুরুষ। কোনটা? অলুক তৎপুরুষ। ও আচ্ছা, অলুক। অলুকটা ঠিক আছে। অলুকটা হলো তোমার, অলুকটা হলো তোমার যেটা বললাম, যে বিভক্তি লোপ না পেয়ে যে সমাসটা হবে তাকে আমরা বলবো অলুক। সেটা হতে পারে দ্বন্দ্ব, সেটা হতে পারে কর্মধারয়, সেটা হতে পারে তৎপুরুষ। আসলে তৎপুরুষটা আমরা একটু বলি, খেয়াল করবো আগে এটা তৎপুরুষ হয় কিনা। ধরো আমি যদি বলি তেলে ভাজা, তেলে ভাজা, বা আমি যদি বলি রাজার পুত্র, এভাবে বললাম। বা আমি যদি বলি মনের মানুষ, খেয়াল করো, আমি যদি বলি ঘোড়ার ডিম। আচ্ছা, ঘোড়ার ডিম বললে তুমি আগে বলো এটা কি কোনোভাবে দ্বন্দ্ব হয় কিনা, ঘোড়া ও ডিম বুঝায় নাকি না? ঘোড়ার ডিম বলতে অলু মানে একটা কাল্পনিক কিছু একটা এরকম হতে পারে। বা তেলে ভাজা যদি বলি, মনের মানুষ যদি বলি, খেয়াল করো, দেখো এগুলো দ্বন্দ্ব না কিন্তু। আর মনে রাখবে, কর্ম দ্বারা সমাসে কখনো তোমার বিভক্তি থাকে না, অর্থাৎ কর্ম দ্বারা কোনো অলুপ হবে না। এখানে দেখো মনের মানুষটা তোমার, এখানে মনের মানুষ রটা, এর বিভক্তিটা রয়েছে, এটা দ্বন্দ্ব না। বাট মনের মানুষ বললে আমার আহ
যেটা আমার গুরুত্ব হয় মন না, বরং মানুষকে আমি বেশি গুরুত্ব দিই। মনের মানুষকে বলে না সে আমার মনের মানুষ, মানে কি মানুষটা হচ্ছে আমার মনের মতো। কারণ এখানে পরপদের একটা প্রাধান্য আছে, অর্থাৎ এটা কিন্তু দ্বন্দ্ব না কোনো মানে। আশা করি এটা যদি দ্বন্দ্ব না, তার মানে বুঝলাম তৎপুরুষ বিভক্তি যেটা আছে। এখন এটা কোন ধরনের বিভক্তি? এটা র এর সপ্তমী, অতএব এটার নাম হচ্ছে সপ্তমী, অলুক সপ্তমী যেটাকে বলে। দেখো, মনের মানুষকে তুমি কখনো বিভক্তিটা বাদ দিয়ে কি তুমি উচ্চারণ করতে পারবে? এটা মনের মানুষকে কখনো কি আমরা এভাবে বলতে পারি মন মানুষ? এরকম বলি কখনো? দেখো তো, মন মানুষ নাকি মনের মানুষই বলি সর্বদা? বরং সর্বদা আমরা মনের মানুষই বলি। এখানে কিন্তু বিভক্তিকে লোপ করা যাবেই না, এই জন্য এটার নাম হচ্ছে অলুক সপ্তমী। সেম একইভাবে আমি যদি বলি ঘোড়ার ডিম, আমরা ঘোড়ার ডিম না বলে আমরা কি ঘোড়া ডিম বলতে পারি? ঘোড়া ডিম মানে রটা বাদ দিয়ে এটাও কিন্তু বলতে পারি না। অর্থাৎ এখানে বিভক্তিটা আছে, যেহেতু বিভক্তিটা লোপ পায় নাই আর রটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি, অর্থাৎ এটার নাম হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে, এটা হলো আমাদের অলুকটা। সেখানে কি কোনো কনফিউশন আছে যে আমাকে প্রশ্ন করছো? ভাই বলো। জি না ভাই। আচ্ছা, আসলে বহুব্রীতে চাই, যেটা বলতেছিলাম, বহুব্রীটা হলো তোমার মোটামুটি যেটা হচ্ছে তোমার তৃতীয় কাউকে বোঝাবো, অর্থাৎ থার্ড পার্সন। আবার বারবার বলছি, এটা চেনার একমাত্র উপায় তৃতীয় কাউকে বোঝাবে। মোটামুটি বহুব্রীর যতগুলো শব্দ আছে সেটা কি হতে পারে? যেমন যদি বলি উম, কানে কলম একটা শব্দ যদি বললাম, অথবা যদি বললাম মাথায় পাগড়ি শব্দটা বললাম। আচ্ছা, এই শব্দ বললাম মাথায় পাগড়ি, কানে কলম, আশি বিশ, যদি বলি আমি আশি বিশ যদি বলি, খেয়াল করো, বা নীল কণ্ঠ যদি বলি, শব্দগুলো খেয়াল করো। দেখো, অথবা যদি বলি নীলকণ্ঠ, আশি বেশ, কানে কলম, মাথায় পাগড়ি, খেয়াল করো শব্দগুলো। আরেকটা যদি বলি দশ আনন্দ যদি বলি, বা দশ হাতি যদি বলি, খেয়াল করো এগুলো একটু ব্যাখ্যা গুলো দিই তোমাদেরকে, তাহলে ক্লিয়ার হবে। বহুব্রী মানে হচ্ছে তোমার তৃতীয় কাউকে বোঝাবে, মোটামুটি সবসময়। সবসময় তৃতীয় কাউকে বোঝাবে, এটাই হচ্ছে বহুব্রীর একমাত্র অনন্য একটা ইউনিক একটা আইডেন্টিফিকেশন, যেটা বলি পরিচয়। দেখো, যদি বলি দশ হাতি, দশ হাতি মানে দশ হাত, দশ, দশ মানে দশ, হাতে মানে হাত, দশ হাত। আচ্ছা, দশ হাত মানে কি এখানে দশ বুঝাইছো না হাত বুঝাইছো? কি বুঝবা তুমি? বরং দশ হাত না বুঝে দেখো, দশ হাতি শব্দটা বললে আহ দেবী দুর্গা, ওনার মনে হয় 10টা হাত রয়েছে, এখানে যদি কেউ জানো। তো দশ হাতি বলতে মূলত দুর্গা দেবী, স্পেসিফিক একজন ব্যক্তি অর্থাৎ মহিলাকে বোঝানো হয়েছে কিন্তু। অর্থাৎ এখানে দশও বুঝায় নাই, হাতও বুঝায় নাই, বরং তৃতীয় আরো একজনকে বুঝিয়েছেন। এটাই হলো তোমার বহুব্রী। খেয়াল করো, তোমরা আমার যুক্তির সাথে একমত কিনা? দশ হাতি বললে তুমি কি দশ বুঝো না হাত বুঝো? একদম ক্লিয়ারলি দশও না, হাতও না, তৃতীয় একজনকে বুঝেছি। এবার দশ আনন, দশ মানে দশ, আনন শব্দের অর্থ হচ্ছে মুখ, ফেস, যেটাকে বলি। আচ্ছা, দশ আনন, দশ বুঝো না আনন বুঝো? এরকম না, বরং দশ আনন বলতে হচ্ছে রাবণকে বোঝায়। ওই যে হিন্দুদের দেখবো পূজার ভিতরে এরকম তীর দ্বারা এরকম 10টা মাথাওয়ালা এরকম থাকে না, এখানে একটা মাথা এখানে একটা, এরকম মানে বা আগুন দিয়ে আগুন ধরে দেয় তীর দিয়ে, অর্থাৎ রাবণকে রাবণ বধ যেটাকে বলে আর কি। তো দশ আনন বলতে 10 আনন কোনোটাই না বুঝে তৃতীয় একজন রাবণকে বোঝায়। এটাই হচ্ছে বহুব্রী। আরো একটা উদাহরণ তোমাদেরকে বলি, একদম আমাদের বাস্তবিক, মাথায় পাগড়ি। দেখো, ছেলেরা যখন বিয়ে করতে যায় বা মেয়ে ছেলেরা, হ্যাঁ ছেলেরাই, সে হিন্দু হোক মুসলমান হোক, দেখো মাথায় হিন্দুরা পরে কি একটা টোপর পরে, হিন্দু ছেলেরা। আর আমরা সাধারণত যেটা পরি এটাকে আমরা পাগড়ি বলে থাকি আর কি। খেয়াল করো, এই যে মাথায় পাগড়ি পরলে তুমি কি কোনো মাথা বুঝবা না পাগড়ি বুঝবা? মাথায় পাগড়ি একটু খেয়াল করো, মাথায় পাগড়ি মানে হচ্ছে মাথায় যার পাগড়ি আছে, তখন আমার মানুষ একটা কল্পনা চলে আসে যে যে মানুষটা মাথায় পাগড়ি পরছে নিশ্চিত বিয়ে করতে যাবে। অর্থাৎ মাথাও বুঝে না, পাগড়িও বুঝে না, তৃতীয় আলোচনা। আচ্ছা, এবার যদি আমি তোমাকে বলি লাল শাড়ি যদি বলি, তাহলে কি কল্পনা হয় বলো তো? লাল শাড়ি যদি বলি, বিয়ে হইতেছে মেয়ের। কোন মেয়ের বিয়ে হইতেছে?
আর বিয়ে হলে সাধারণত মেয়েরা লাল শাড়ি পরে, নীল শাড়ি তো আর পরে না। এটা রিচুয়াল বা যে কোনো ভাবে এটা হয়ে আসছে। যদি খ্রিস্টান যারা তারা হচ্ছে সাদা পোশাক পরে, সাদা পরে আর কি। আর আমাদের আমরা যারা সাধারণত যেটা লাল শাড়ি পরে আর কি। তো আমাদের মাথার ভিতরে লাল শাড়ি মানে হচ্ছে যে আহ মেয়েটার বিয়ে হচ্ছে এরকম একটা সিচুয়েশন বোঝাচ্ছে আর কি। তো যাই হোক, কানে কলম, এবার একটু কল্পনা করো, কানে কলম। কানে কলম কি তোমার কানে কলম আছে? আমার কানে না, আছে না। কানে কলম থাকতে পারে কার? কাঠ মিস্ত্রি। দেখো, যে কাঠমিস্ত্রি তার কানে কিন্তু একটা কলম থাকবেই থাকবে। সেম একইভাবে এবার যদি বলি 80-20, যেটা নিয়ে মানে একটু অর্থগুলো বলে দিলে তোমাদের ক্লিয়ার। তোমাদের এরকম শব্দের কোনো যদি সমাসের শব্দের অর্থ বুঝতে অসুবিধা, এটা আমাকে থাকলে একটু জানে, আমি একটু বলে দিব, ব্যাখ্যা করে দিব। এটা এখন আমি আমার মতো করে আলোচনা করে দিচ্ছি। দেখো, 80-20, 80-20, 80 শব্দের অর্থ আছে দাঁত, আর 20 মানে তো 20 বুঝুই, ভেনম যেটাকে বলে আর কি, ভেনম। আচ্ছা, দাঁতে বিষ আছে কেন? তা তুমি কামড় দিয়ে কি কোনো মানুষ টানুষ মারতে পারছো তোমরা বা আমরা? তাহলে তোমার শত্রু একটা সবল মারলাম, সে কি মারা যাবে? না, কেন মারা যাবে না বলো তো? কারণ আমার দাঁতে বিষ বিষ নাই। নেই। আচ্ছা, এবার একটা গোখরা যদি এসে সুন্দর করে এটা তোমাকে একটু আদর করে দেয়, কি হবে তাহলে? মারা যাবে, আহত হবে। একদম সুন্দর করে সাথে সাথে মারা যাবে, কোনো সন্দেহ নেই। এই যে দেখো, 80-20 বললে দাঁত তো আমারও আছে, সবারই তো দাঁত আছে। 80 শব্দের অর্থ দাঁত, আর 20 মানে বিষ। আচ্ছা, 80-20 বললে দাঁতে বিষ, দাঁতে বিষ আছে কার? শুধুমাত্র সাপ। সাপের। এই জন্য 80-20 মানে সাপকে বোঝায় না, বিষও বোঝে না, বরং সাপকে বুঝিয়েছে। যেই সাপেরই বিষ আছে তাকে আমরা বলি 80-20, অর্থাৎ এই সাপকে বুঝে তৃতীয় আরেকজনকে বুঝেছে। আসলে নীলকণ্ঠটার একটা ব্যাখ্যা করে দিই তাহলে হবে। নীলকণ্ঠ তো স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বহুব্রী সমাসে ম্যাক্সিমাম হচ্ছে হিন্দুদের দেব দেবী রিলেটেড শব্দ এখানে বেশি। দেখো, নীলকণ্ঠ স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে বলে যদি নীলকণ্ঠ, কণ্ঠ নীল হয়েছে, তো তাতে কি? তাতে কি বলতে এখানে যদি ব্যাখ্যাটা করি এরকম হবে যে হিন্দুদের দেবতা শিব দেবতা, উনি অর্থাৎ বিষ খাইতে খাইতে কণ্ঠটা নীল বর্ণ ধারণ করছে। এরকম জানো যে যে সাপে কামড় দিলে মানুষের দেহ নাকি নীল হয়েছে, অর্থাৎ বিষ প্রকাশ পায় নীল হয়েছে। আবার মানুষ বেদনা পাইলে অর্থাৎ কষ্টের বিষে মানুষের শরীর নীল হয়ে যায়, এরকম হয় আর কি, বেদনায় নীল। এরকম রোমান্টিক কতগুলো, রোমান্টিক না, এটা কি বলা যায়, মানে কষ্টের কতগুলো গান কবিতার ভিতরে দেখবে নীল শব্দটা ব্যবহার করে। যাই হোক, এই যে নীলকণ্ঠ বললে আমার নীলও বোঝায় না, কণ্ঠ বোঝায় না, বরং এখানে শিব দেবতাকে বোঝায়। এটা হচ্ছে তোমার নীলকণ্ঠ, এটাও বহুব্রী সমাস, আমরা বুঝলাম। এই হলো মোটামুটি বহুব্রী। এখানে অনেকগুলো প্রকারের ভিতরে যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমি বারবার বলি, সেটা হলো ব্যতিহার বহুব্রী। অর্থাৎ ব্যতের বহুব্রী ব্যাখ্যাটা বলেছিলাম যে একই সময় একই কাজ দুজনে করলে, যেই দুইজন করবে তারে বলবো ব্যতিহার কর্তা। আর এই কাজটা অর্থাৎ যে তোমার ক্রিয়াটাকে আমরা বলবো ব্যতিহার বহুব্রী। যেমন কানে কানে যে কথা, আসলে কানে কানে তো কোনো কথা হয় না, কানে মুখে কথা আমরা বলি, কিন্তু কানা কানে, কানা কানে এ দুটো ভার্ব না, অর্থাৎ কানা কানে, এটা হচ্ছে ব্যতিহার বহুব্রী। তারপরে চোখে চোখে এই যে নানান কিছু হয়, অনেক কিছু হয়, তো নেগেটিভলি নেওয়া যাবে না, চোখে চোখে তো অনেক কিছু ভালো কিছু হয়। যেমন এই তোমরা জানো যে শামীম ওসমানকে, এটা একটা গল্প বলি তোমাদেরকে, যে শামীম ওসমানকে একবার প্রশ্ন করছে, শামীম ওসমান তো জানো অত্যন্ত রাগী মানুষ, খুব চেতে যায়। সে এক সাংবাদিককে হুমকি দিছে যে বেশি উল্টা পাল্টা প্রশ্ন করবেন না, আমার চোখ যদি একবার কারো উপর পড়ে যায় তাহলে খবর, মানে চোখ পড়ে গেলে কিন্তু সমস্যা আছে। তো খালেদ মহিউদ্দিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একজন সাংবাদিক, তিনি প্রশ্ন করছেন, শামীম ভাই, আপনি তো একজনকে বললেন যে আপনার চোখ পড়ে গেলে নাকি কি হবে টবে, এরকম কি একটা বলার চেষ্টা করছেন, আসলে এখানে আপনি কি বলতে চাইছেন, চোখে চোখে কি হইবে? তো শামীম ওসমান অত্যন্ত চালাক মানুষ, সে বলছে কি, চোখে চোখে কি হয়, চোখে চোখে ভালোবাসা হয়। যেমন আপনাদের ভাবি অর্থাৎ আমার স্ত্রীকে আমি বক্তব্য দিচ্ছিলাম, ওই বক্তব্য দেওয়ার মাধ্যমে উম, ছিলাম, এমন সময় আপনার ভাবির চোখ আমার চোখে পড়ছে, ভালোবাসা বিনিময় হয়েছে, আমরা এখন বিয়ে করছি। তো চোখে চোখে ভালোবাসা হয় আর কি। তো যাই হোক, এই যে চোখে চোখে যেটা, এটা হচ্ছে আউট অফ সাবজেক্ট ছিল। চোখে চোখে যেটা চোখাচোখি, এটাও কিন্তু হচ্ছে তোমার ব্যাথিয়ার বহুব্রীহি। একেবারে অনেক শব্দ আছে, আমি এটা তোমাদেরকে একবার বলেছি, আবারও বলি যে আমাদের সময় হৈমন্তী নামে একটা গল্প ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের, তোমাদের যেমন অপরিচিত, আমাদের সময় গল্পটা ছিল হৈমন্তী। এই হৈমন্তী শব্দের ভিতরে একটা শব্দ ছিল কানা কানি পড়িয়া গেল, অন্দর মলে
কানাকানি পড়িয়ে গেল। রবীন্দ্রনাথের মোটামুটি ম্যাক্সিমাম গল্পের ভিতরে অন্দরমহল শব্দটা থাকে। তো বললো যে অন্দরমহলে কানাকানি পড়িয়ে গেল বা গুঞ্জন। তো কানাকানি শব্দটা আমাদের সময় এসেছিল। কানাকানিটা কোন ধরনের সমাস? এটা কিন্তু হচ্ছে বহুব্রী সমাস। কোন বহুব্রী? ব্যথী আর বহুব্রী। সেরকম অসংখ্য শব্দ আছে, কানাকানি, ধরাধরি, হাতাহাতি, মারামারি, পিটাপিটি, লাঠালাঠি, যা হোক না কেন চোখ কেটে বহুব্রী সমাস। ওকে, ডান। এবার আসো যে আমরা একটু দ্বিগুটা নিয়ে আলোচনা করি। খেয়াল করো, দ্বিগু সমাসটা হলো তোমার যেটা হচ্ছে সংখ্যা থাকবে একদম হওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে যেটা, সেটা হলো তোমার সংখ্যা থাকবেই থাকবে। সংখ্যা থাকবেই থাকবে দ্বিগুতে, কোনো ভুল নেই। তাহলে সংখ্যা থাকবে কিরকম আছে? যেমন আমরা যদি বলি যে 7 সমুদ্র পাড়ি দিয়ে, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে আমরা কোকাব নগরে যেতে হবে। ছোটবেলায় তোমরা দেখেছো না, ওই যে কি যেন ওটাকে বলে, সিনবাদ অর্থাৎ আলিফ লায়লা। সেখানে বলে না কোকাব নগর আছে কোথায়? 7 সমুদ্র 13 নদী পর। আসলে 7টা সমুদ্র 13 নদীর পরে যে কি আছে? আছে অ্যান্টার্কটিকা মহাদেশ। ওখানে কি কোকাব নগর আছে? রূপকথার ভিতরে আমরা দেখেছি। যাই হোক, আমার একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো 7 সমুদ্র, অর্থাৎ 7টা সমুদ্রের সমান। 7 সমুদ্র যেখানে মিলিত হয়েছে, সমান হয়েছে, সেটাকে আমরা বলি 7 সমুদ্র। দেখো 7 সংখ্যাবাচক শব্দটা রয়েছে, এবং মনে রাখবা দ্বিগু সমাসে সমাহার বলে একটা শব্দ তোমার কথার ফাঁকে চলেই আসবে, মোটামুটি শিওর থাকো। যদি বলি 7 সমুদ্র, মানে কি 7 সমুদ্রের সমাহার। অর্থাৎ যদি বলি 13 নদী, 13 নদীর সমাহার। যদি বলি 3 মাথা, 3 মাথার সমাহার। যদি বলি চৌরাস্তা, 4 রাস্তার সমাহার। এই সমাহার একটা শব্দ থাকবে। আর অবশ্যই অবশ্যই একটা সংখ্যাবাচক শব্দ থাকবে। অষ্টধাতু, অষ্টধাতু সমাহার। এটি হলো তোমার মোটামুটি, মোটামুটি না, এটাই শিও। এটা হচ্ছে তোমার দ্বিগু সমাস। এটা আমি আশা করি যে দ্বিগুটা একদম ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবা। এই জন্য দ্বিগু সমাসটা বেশি একটা আসে না, এটা সবাই পারবে। এখানে জটিলতা যেটা করে তারা, সেটা হলো কর্মদ্বারাটা নিয়ে খুব প্রশ্ন করে, আর প্রশ্ন করে তোমার বহুব্রীটা নিয়ে। তৎপুরুষ সমাসগুলো তুমি যদি একটু চালাক হও, তাহলে কিন্তু তৎপুরুষটা তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারবে। সো কর্ম দ্বারা এটা আর হচ্ছে বহুব্রীটা নিয়ে একটু জটিলতা সৃষ্টি হয় মাঝে মধ্যে। ওকে, আসো অবৈভব সমাসটা একদমই সহজ করে বারবার বলেছি, আবারও বলি। অবৈভব সমাস মানে তোমার একটা উপসর্গ থাকবে। দেখো, এ যাবৎকাল যতগুলো উদাহরণ আমি দিয়েছি, কোন উদাহরণের ভিতরে তুমি একটা উপসর্গ আর নাই কিন্তু। দেখো তো, কোন সমাসের ভিতরে একটা উপসর্গ আছে এরকম উদাহরণ কি আমি দিয়েছিলাম কিনা বা আছে কিনা? কিন্তু অবৈভাবী একমাত্র সমাস যেখানে উপসর্গ থাকবেই থাকবে। যেমন উপকণ্ঠ। দেখো, উপটাকে উপসর্গ, কণ্ঠ ঘোড়ার টিম যাই হোক না কেন উপসর্গ আছে। খেয়াল করো, নীলকণ্ঠ উপকণ্ঠ, নীলকণ্ঠ উপকণ্ঠ আলাদা বিষয়। আচ্ছা, এবার যদি বলি উপকূল, আছে উপসর্গ। যদি বলি তোমার প্রতিদিন, আসে উপসর্গ প্রতি। সেম এরকম ম্যাক্সিমাম সবগুলোতেই মোটামুটি অব্যয়ভাব মানে আমরা জানি। অব্যয়ভাবের ব্যাখ্যাটাও যদি বলি, উপসর্গ এক ধরনের কি অব্যয়বাচক পদ না? তোমাদেরকে সংজ্ঞায় বলেছিলাম। তো অতএব ওই অব্যয়ভাব সমাস এটাকে বলা হয়। দুই একটা রয়েছে ব্যতিক্রম, যেমন রীতিকে অতিক্রান্ত, যথারীতি, উচ্ছৃঙ্খল, সরি শৃঙ্খলা যেটাকে মানে না, অতিক্রান্ত উচ্ছৃঙ্খল। রীতিকে, রীতি নিয়ম অনুসারে যেটা চলে যথারীতি। বেলাকে অতিক্রান্ত, উদ্বেল। এই দুই একটা তোমাদেরকে আমি ক্লাসে বলেছিলাম, একটু দাগিয়ে রেখে এগুলো একটু পড়ো। এই মোটামুটি সমাস। এবার বলো, সমাস নিয়ে আর কোথাও সমস্যা আছে কিনা? তুমি অনেকদিন আমাকে বলছো, আর গত ক্লাসে বলছো, আজকে বলছো যে না, আমি শেষ করলাম আজকে। বলো, তোমাদের কি কোনো সমস্যা আছে সমাস নিয়ে? তোমার কি স্যাটিসফাইড নাকি না আরো লাগবে, আলোচনা করা উচিত? একদমই একটা ক্লাসের মধ্যে নিয়েছি তোমাদের, মুখে মুখে বলো। এখন তো ক্লিয়ারই, বাট যে সময় প্র্যাকটিস করি ওই সময় ডাউট ফিল করি। এই শব্দগুলো একটু লিখে রাখা উচিত তোমাদের, তাহলে হয়তো একটু শব্দ নিয়ে আমরা আলোচনা করলে ভালো হতো। যেগুলো একটু খেয়াল রাখো আর কি। ওকে, সো আমি কি সামনে আগাবো? কারকটা নিয়ে অনেকে বলছো, আর বিশেষ করে রবিউল বারবারই বলার চেষ্টা করছে। রবিউল আছে কিনা জানি না, ও বলছে ধ্বনি পরিবর্তন, ভাইয়া ধ্বনি পরিবর্তন। ও মনে নাই, যাই হোক, সমস্যা নাই। কারক নিয়ে সমস্যা আছে তোমাদের নাকি? কে যেন আমাকে কারক বলছো। আমি ধ্বনি পরিবর্তনটা ইনশাল্লাহ আলোচনা করে দিব শর্ট করে, কোনো সমস্যা নেই। তোমরা তো অনেক ক্লান্ত হয়ে গেছো না?
বিশাল স্যার, ক্লান্ত হয়ে 1 গেছো? ঘন্টা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, কারক নিয়ে কি আলোচনা করতে হবে? কারণ না স্যার, দেখেন কারো সমস্যা থাকলে ইজি। একটু আমাকে জানো। হ্যাঁ, নতুন টপিক এখন ধরেন কারক ছাড়া। এখন অন্য কি, তাহলে কি বিষয় টপিকস আমাকে একটু লিখে জানো, দেখি আমি ভোট নেই। একটা টপিকস বলো যেটা সেটা নিয়ে আলোচনা করতে চাই। স্যার, বাক্য প্রকরণের সর্বনাম আর ক্রিয়া বিশেষণ নিয়ে আলোচনা করলে ভালো হয়। আবার একটু বলো, সর্বনাম আর ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। ওকে, ঠিক আছে, এটা তো ছোট বিষয়, এটা আলোচনা করা যাবে, করে দিব। আর আর কারো সমস্যা, ওটা আমি আলোচনা করব। কি অনুসর্গ। বলছিলা? সর্বনামটা বলছিলা কি, আয়েশা সিদ্দিকা? না ভাইয়া, লাভলি আক্তার। লাভলি আক্তার, ওকে, লাভলি আক্তার। আচ্ছা, ওটা আলোচনা করবো, এটা ছোট করে বললেই হবে। আর কোনো বিষয় ধরো তো, যেগুলো আর দুটো ছোট বিষয় থাকলে আমি দুটো বিষয় আলোচনা করবো। আর কোনো সমস্যা আছে একটু জানাও প্লিজ। নাই? আচ্ছা, ওকে। সো ওটাই ধরি আমি এবার। ভাই একটু অব্যয়টা বুঝেন। অব্যয়টা, ওকে, ঠিক আছে। আগে লাভলি একটা বলি, সবার উদ্দেশ্যে বলছি যে ও বলছে যে সর্বনামটা প্রকৃতি প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় থেকে বের হইতে পারো না রাশাদ কামাল। ওকে, এটা পড়া লাগবে না, প্রকৃতি প্রত্যয়। তো যেটা বলতেছি যে ও বললো যে সর্বনামটা, দেখো সর্বনাম, সর্বনাম, সর্বনাশ না, কিন্তু সর্বনাম। সর্বনাম হচ্ছে তোমার, যেটাকে আমরা বলি প্রোনাউন, অর্থাৎ নামের পরিবর্তে যেটা ব্যবহার করে থাকি সেটাকে আমরা বলি প্রোনাউন, অর্থাৎ নাউনের পরিবর্তে প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করি তাকে বলা হলো প্রোনাউন। সেম সর্বনাম মানে হচ্ছে নাম সর্বস্ব, অর্থাৎ নাম না ব্যবহার করে নামের পরিবর্তে যেটা ব্যবহার করি সেটা আর কি সর্বনাম, অর্থাৎ নাম সর্ব। খেয়াল করো, সর্বনাম প্রোনাউন, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে প্রোনাউন। আর আছে সর্বনাম হচ্ছে কি নাম সর্বস্ব, অর্থাৎ নাম ব্যবহার না করো আমি এরকম একটা শব্দ বলতে পারি যে শব্দটা আমার ওই নাউনের মতো আমাকে কিন্তু একটা সেম একই অর্থ আমাকে দিবে। যেমন আমরা বলি না যে রহিম ইজ এ গুড বয়, হে ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এন্ড কি বলতে পারি, যখন আমরা হি ব্যবহার করি বলবো ইজ ব্রিলিয়েন্ট, ইজ গুড, যেগুলো আমরা বলি না কেন, এই যে দেখো নাউনের পরিবর্তে আমি হি আনছি। সেম একইভাবে বাংলায় যদি বলি রহিম একজন ভালো ছাত্র, সে অত্যন্ত অত্যন্ত মেধাবী, তার মধ্যে কোনো ঝাল হয় না, মানে ছেলে হয় না, এটাই বলি না কেন। এ দেখো একবার বলি শুধুমাত্র আমি রহিম, তারপরে কি বলছি নাম সর্বস্ব, অর্থাৎ সেটাই কিন্তু রহিমের সর্বস্ব, মানে রহিম কি বোঝাচ্ছে, তার দ্বারাও কিন্তু রহিমকে বোঝাচ্ছে, এটাই হচ্ছে সর্বনাম। এখন ওর যেটা ঝামেলা হতে পারে আমার মনে হয় যে এক্স্যাক্টলি আমাকে বলে নেই যে সর্বনাম কোথায় ঝামেলা। এই সর্বনাম গুলোকে আমরা অর্থাৎ প্রোনাউনকে আমরা ইংরেজিতে ভাগ করেছি অনেকগুলো প্রকারে। যেমন কি করেছি, পার্সোনাল প্রোনাউন করেছি আমরা, রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপর রেসিপ্রোকাল প্রোনাউন করেছি, খেয়াল করো। তারপর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। এই যে এই প্রোনাউন গুলো সেম একইভাবে বাংলায় কিন্তু, অর্থাৎ ওই জাস্ট ইংরেজির ট্রান্সলেশন করলে বাংলায় যা হয় সেম একইভাবে সর্বনামটাও কতগুলো প্রকার আছে। যেমন পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল ব্যক্তি, ব্যক্তিবাচক সর্বনাম আছে, ঠিক আছে। যেমন কি, এই যে সে, তিনি, আমি, তুমি, এটা না, এটাই তো পার্সোনাল প্রোনাউন। আই, উই, মি, হি, শি, তি, এগুলো সব পার্সোনাল। আসলে এবার রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ মানে কি, যেমন হি কিলড হিমসেলফ, সে নিজে নিজেকে মেরে ফেলছে, বা আই ডু ইট মাইসেলফ, আমি নিজে নিজে এটা করেছি, এরকম যেমন বলে রিফ্লেক্সিভ বলে। আত্মবাচক, বাংলা রিফ্লেক্সিভ মানে কি, আত্ম, এই আত্ম বা স্বয়ং বলে তুমি একটা প্রণয়ন পাবে।
লাভলি আক্তার, তুমি কি এগুলো পেয়েছো কিনা? দেখো, জি আত্ম স্যার। বা স্বয়ং এগুলো নিয়ে ঝামেলা। আত্ম যেটা, এটাই হচ্ছে রিফ্লেক্সিভ। দেখো, রিফ্লেক্সিভটা আমরা বুঝি, বাট আত্ম বা অনুবাদ করার কারণে আমরা একটু বুঝি না। যদি লাভলি তোমার সমস্যা থাকে, তুমি ওখানে ব্যাকরণটা খুলে লিখতে পারো এগুলো। তো এই দেখো, স্বয়ং বা আত্ম মানে কি? যেমন সে কাজটা নিজে নিজে করেছে, মানে হিমসেলফ, সে নিজে করেছে। তা আমি বলেছি কি যে সে কাজটা স্বয়ং নিজে করেছে, স্বয়ং নিজে। এই যে স্বয়ং বলেছি না, স্বয়ং মানে তো নিজে, নিজে নিজে করেছে। আর এটা আমি নিজে করেছি, এই যে নিজ, এটাই হচ্ছে আত্মবাচক বিশেষ্য, সরি আত্মবাচক সর্বনাম, যেটাকে আমরা বলি রিফ্লেক্সিভ। আবার রেসিপ্রোকাল আমরা কি বলেছি, যে বলে না ইচ আদার, ওয়ান অ্যানাদার, এরকম বলি না আমরা। এর এই যে যেগুলো, অর্থাৎ আবার যদি বলি ডেমনস্ট্রেটিভ, যেটাকে আমরা নির্দেশক। ডেমনস্ট্রেটিভ নির্দেশক মানে কি? আমরা নির্দেশ করি না যে দিস বুক, দ্যাট বুক, বলি না দিস ইজ মাই বুক, দ্যাট ইজ মাই বুক, এই যে বলি, নির্দেশ করি না। সেমন একটু দেখো, এটার বাংলা যদি অনুবাদ করি, যে এই বইটা আমার, এটা তুই যেটা ধরেছিস সেটা আমার, এই যে এই যে বলেছি, নির্দেশ করেছি না, এই সেম একই, যেটা ডেমনস্ট্রেটিভ সেটাই হচ্ছে নির্দেশ। এই প্রত্যেকগুলো, অর্থাৎ ইংরেজি যতগুলো তোমার প্রণাম আছে, সেটাকে অনুবাদ করলে যেটা, সেটা হচ্ছে সর্বনাম, বাংলা সর্বনাম বলতে পারি আমরা। ঠিক আছে? সো এই ডেমনস্ট্রেটিভ গেল। আবার সিমাকে প্রশ্নবোধক, আমরা যেটা ইন্টারোগেটিভ বলেছি, ইন্টারোগেটিভ বলেছি না, ভাই আত্মবাচক, রিফ্লেক্সিভ, ভাই রিফ্লেক্সিভ, আত্মবাচক রিফ্লেক্সিভ তো পসেসিভ না, না, আত্মবাচক বেতিয়ারি পজিটিভ। কোনটা দেয়? ব্যাথেয়ারিক হচ্ছে তোমার পসেসিভ কোনটা? রেসিপ্রোকাল। এই শোনো, পসেসিভ তো হচ্ছে তোমার, এটা পসেসিভ প্রোনাউন আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, সেটা দুইটা ভিন্ন প্রোনাউনের ক্ষেত্রে। বাংলায় পসেসিভ কিছু নাই, এটা পার্সোনালের ভিতরে চলে গেছে, অর্থাৎ ব্যক্তির ভিতরে চলে গেছে। বুঝছো? ও বুঝছি। জি জি। ঠিক আছে, বাংলায় কিন্তু এটা নাই, এটা তো পার্সোনালের আবার প্রকার। পসেসিভ কোনো প্রোনাউন তো এক্স্যাক্টলি নেই, বরং হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউনকে আমরা ভাগ করেছি সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ, তাই না? এটা কিন্তু বাংলায় নেই। বাংলা আছে ব্যক্তিবাচকটা শুধু, এটা আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম, ও বলছে যে যে ব্যতিয়ার কোনটা? ব্যতিয়ার হচ্ছে যে রিসিপ্রোকাল, নিজে নিজে করে, মানে দুজন ব্যক্তি যেটা করে আর কি, সেটা হচ্ছে জি তোমার ব্যতিয়ার, এরকম বোঝে আর কি। ওকে, রেসিপ্রোকাল যেটা বলে, ইচ আদার, ওয়ান অ্যানাদার, যেটা আমরা বলি। যাই হোক, আমি যেন কোথায় ছিলাম, কি যেন বুঝাচ্ছিলাম, ইন্টারোগেটিভটা। এ দেখো, প্রশ্নবোধক যেটা ইন্টারোগেটিভ, যে হোয়াট ইজ দিস, আমরা বলি না যে হোয়াট ইজ দিস, এটা কি? সেম একেবারে বাংলা, যে এটা কি, এই যে কিটা, এটা হচ্ছে প্রশ্ন বোধক, যে আমরা সর্বনাম সেটা বলে থাকি। লাভলি আক্তার, এর বাহিরে বলো, সর্বনাম নিয়ে তুমি কি বুঝতে পারছো? এটুকু প্রশ্ন ছিল না, আরো এক্স্যাক্টলি কিছু জানতে ভাই চাইছো? আমার আরেকটা কোশ্চেন আছে। বলো। শতদিক জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে, এখানে দিক হলো সর্বনাম, এটা যদি একটু বুঝাই দেন। আবার বলো, শতধিক। শতদিক জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে। আসলে মূলত বুঝতে পারছি তোমার এখানে প্রশ্ন, মূলত এখানে প্রশ্ন ছিল এরকম যে শতধিক তারে, এরকম যেটা পড়ছে, শতধিক তারে নির্লজ্জ যে জন। মূলত এখানে ধিক তারে, এখানে তার সর্বনামটা এখানে ছিল আসলে, এখানে এখানে তোমার ধিকটাকে সে বলছে সর্বনাম। এখানে ধিক বলতে ধিক তারে বুঝিয়েছে। ধিক মানে ধিক্কার জানাই তারে। তোমরা আরেকটা উদাহরণ যদি বলে, এরকম ধিক সরাসরি সর্বনাম হয় না, তবে এখানে মূলত অন্য কোথাও যদি পড়ে, এরকম একটা আছে যে শতধিক তারে নির্লজ্জ যাজন, নির্লজ্জ যে যে। এরকম পড়েছো না? হ্যাঁ ওইটাও আছে। ধিকটা কিন্তু হচ্ছে তোমার, এটা কিন্তু সর্বনাম না, বরং তারে হচ্ছে সর্বনাম। তো এখানে যদি তোমার তারটা নাই, ওই ধিকটা হচ্ছে মানে ধিক্কার জানাই তারে, এটা বুঝেছি, এই দৃষ্টিকোণ থেকে করতে পারি এটা আহ সর্বনাম আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে, আসলে এরপরে তোমার না কার যেন অব্যয়, ওর বিশেষণ নিয়ে, ক্রিয়া বিশেষণ নিয়ে সমস্যা ছিল, তাই না? দেখো লাভলি, আর আরেকজন ছিল অব্যয়টা, ওটা একটু শেষ করে দিই। যে বাংলা, আমরা ইংরেজিতে পড়েছি অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে যেটা, অ্যাডভার্ব কাকে বলেছিলাম, যে নাউন প্রোনাউন ছাড়া অন্য কাউকে যদি মডিফাই করে, তাকে আমরা বলি কি অ্যাডভার্ব ইংরেজিতে। বাংলায় দুঃখের বিষয় হচ্ছে, বাংলায় কোনো অ্যাডভার্ব বলে কিছু নাই, অর্থাৎ এটা বিশেষণের ভিতরে ঢুকে গিয়েছে।
অর্থাৎ বিশেষণ মানে কি নাউনের দোষগুণ অবস্থা বুঝে না। সেম একইভাবে বাংলায় ভাববাচক বিশেষণ বা কর্ম ভাববাচক বিশেষণ অথবা এটাকে ক্রিয়া বিশেষণ বলা হয়। বাংলায় কিন্তু অ্যাডভার্ব বলে কোনো শব্দ নাই। যেটাকে আমরা ইংরেজিতে অ্যাডভার্ব বলি বাংলায় সেটাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। এর অল্টারনেটিভ নাম হচ্ছে ভাববাচক বিশেষণ। খেয়াল করো কি বলছি, যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যাডভার্ব বাংলায় তাকে বলা হয় ভাববাচক বিশেষণ অথবা ক্রিয়াবাচক বিশেষণ। এখন এবার যদি উদাহরণ দিই, ইংরেজির আমরা ট্রান্সলেশন করি এবার। হি রানস ফাস্ট বা র্যান ফাস্ট যাই বলে না কেন, যে সে বা ভেরি র্যান ফাস্ট সে খুব দ্রুত দৌড়ায়। দেখো সে খুব দ্রুত দৌড়ায় বা সে দ্রুত দৌড়ায়। খেয়াল করো, দৌড়ায়, দৌড়াচ্ছে। দেখো এখানে এই দ্রুতটা কাকে মডিফাই করতেছে, সে কে না দৌড়ানোকে বলতো? সে দ্রুত দৌড়ায়, দ্রুত হাঁটো, হাঁটবে দ্রুত না সে, কোনটা হওয়া উচিত? হাঁটা। কথাটা বুঝো না আমার? বললাম দ্রুত ভাইয়া হাঁটা হাঁটো, হবে। দ্রুত হাঁটো মানে হাঁটার স্পিডটা তোমার বাড়ো। এই যে দেখো হাঁটা হচ্ছে ক্রিয়া, হাঁটো কিভাবে? দ্রুত হাঁটো। এটা হচ্ছে তোমার বিশেষণ। কাকে বিশেষণ করেছে? এই ক্রিয়াকে বিশেষায়িত করেছে। এটা যদি আমরা ইংরেজিতে পড়তাম তখন আমরা বলতাম অ্যাডভার্ব, আর বাংলায় তখন বলতে হবে ক্রিয়া বিশেষণ বা ভাববাচক বিশেষণ। এখন ইংরেজি বাংলায় কিন্তু সরাসরি কোনো অ্যাডভার্ব নাই। এই ভাববাচক বিশেষণটা অনেক ভাবে হয়। যেমন কখনো একটা সম্পূর্ণ একটা বাক্যকে মডিফাই করতে পারে। যেমন আনফরচুনেটলি আমরা বলি অথবা বলি দুর্ভাগ্যবশত আমাদের দেশে আজ করোনার মহামারীতে করোনা মহামারী অত্যন্ত ভয়াবহ ভয়াবহ আকার ধারণ করেছে। এই যে দুর্ভাগ্যবশত টোটাল বাক্যটাকে বিশেষায়িত করেছে। আমরা ইংরেজি হলে তাকে কি বলতাম? অবশ্যই আনফরচুনেটলি অ্যাডভার্ব বলতাম। বাংলায় তাকে আমরা বলবো ভাববাচক বিশেষণ। আবার যখন ক্রিয়াকে সরাসরি মডিফাই করে তখন আমরা বলি ক্রিয়া বিশেষণ। এটাই হচ্ছে তোমার ক্রিয়া বিশেষণ বা এর অপর নাম ভাববাচক বিশেষণ। এটা আসলে অভ্যয়টা নিয়ে আমরা বলি, এর বাইরে এখানে কিছু আর নাই আমার। অথবা যদি বলি ধীরে ধীরে হাঁটো, ওয়াক স্লোলি, যেটাকে আমরা বলি হাঁটো কিভাবে? ধীরে ধীরে, ক্রিয়াকে মডিফাই করছে স্লোলি। এটাও তোমার হচ্ছে ক্রিয়া বিশেষণ। ধীরে ধীরে হাঁটো। হাবিব ওয়াহিদের একটা গান আছে, ধীরে ধীরে বহো না সময় আর একটু ধীরে বহ, একটা গান আছে না? ধীরে ধীরে বহ মানে কি? ধীরে ধীরে যাও। তাহলে যাও কে মডিফাই করেছে? যাও ক্রিয়া, এটা নাম হচ্ছে ক্রিয়া বিশেষণ। লাভলি, তুমি কি আছো? এরকমই জি প্রশ্ন স্যার। ছিল না আর একটু ইলাবোরেট করা দরকার বলো তো? না হবে। ঠিক আছে। আসো এবার যে বললা যে অব্যয়টা নেই, কে যেন বলেছিল অব্যয়টা নেই ভাইয়া? জি ভাই, আমি অব্যয় প্রকার গুলো একটু বললেন। হ্যাঁ বলবো। তুমি কে? এমডি আল নাম? মাসুম। ও আল মাসুম, আচ্ছা মাসুম। অব্যয়ের দেখো অব্যয়ের প্রকার বলতে তোমার জটিলতাটা নিয়ে আমি বলি না, নাকি এটাই অব্যয়? তোমরা জানো যে যেটা কোনো ব্যয় নাই, ওর অর্থ নেই, তাকে আমরা বলবো অব্যয়। সেটাই অব্যয়। আমরা অব্যয় জানি, অব্যয় দেশি আছে, বিদেশি আছে, আলবত, খাসা, মাইরি, মারহাবা, এগুলো হচ্ছে অব্যয়। ও এবং আর কিন্তু, এগুলো হচ্ছে অব্যয়, আমরা জানি। তো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো তোমার অব্যয় প্রকারগুলো। প্রকার বলতে অব্যয় আছে তোমার সমুচ্চয় অব্যয় আছে, অনন্যই অব্যয় আছে, খেয়াল করবো, অনুকর অব্যয় আছে, অনুসর্গ অব্যয় আছে। খেয়াল করো সব নামগুলো তোমাদের জানা। সমুচ্চয় অব্যয় এটা একটু জটিলতা মনে হয়, নামটা সমুচ্চয়ী, সমুচ্চয়ী অব্যয়। অনুকর অব্যয়, অনুকর তো তোমরা পড়েছো ওই যে ধীরুক্তির ভিতরে। অনুসর্গটাও তোমাদেরকে পড়ানো রয়েছে দুইটা, অনুসর্গ আর একটা হচ্ছে অনন্যই। দেখে এবার তোমাদেরকে আমি ব্যাখ্যা করে দিই। সমুচ্চয়ীর আগে ওগুলাকে আমি একটু ব্যাখ্যা করে দিই। দেখো অনুকর অব্যয় একদম ক্লিয়ার থাকে সবাই। তোমরা অনুকর ধীরুক্তির ভিতরে তোমাদেরকে আমি পড়িয়েছিলাম না যে কিছু অনুকর অর্থাৎ কোনো কিছুর কাল্পনিক
অনুভূতিজাত কাল্পনিক রূপকে অনুকার দ্বিরুক্তি বলে, মনে আছে শব্দগুলো? কোনো কিছু অনুভূতিজাত কাল্পনিক রূপকে অনুকার দ্বিরুক্তি বলে। যেমন হাটে হন হন, লাঠির শন শন, সরি বায়ু শন শন, বায়ু সংশয়। লাঠির ভন ভন, ফোড়া টন টন, থালা ঝনঝন, ওই যে এরপর দুধ কলা ভাত, সরাত সরাত, মেঘের মেঘে করাত করাত, যে নানা বিশাল কবিতা করতাম আমরা ছোটবেলায়। এই যে এগুলো সবগুলোকে বলে অনুকার দ্বিরুক্তি। ওখানে পড়েছি আমরা দ্বিরুক্তি, কেন? দুইবার উক্তি হয়েছে। আর এখানে এবার বলবো, দেখো শন শন হন হন ফন ফন যাই বলি না কেন, এর একটার কোনো অর্থ নাই। তার মানে এটা অব্যয়, অর্থ না থাকলে তো সেটা অব্যয়। আর এই জন্য এটার নাম হচ্ছে অনুকার অব্যয়, আল মাসুম। এটা কি ক্লিয়ার তোমরা সবাই, অনুকার অব্যয়টা? জি ওকে। দেখো, এটা অনুকার দ্বিরুক্তি হতে পারে। তো দ্বিরুক্তি হলে কি হলো? এর অর্থ নাই। অর্থ না থাকলে আমরা জানি অব্যয় মানে যার কোনো ব্যয় নেই, ব্যয় মানে কি অর্থ নাই। এই জন্য তাকে বলবো অনুকার অব্যয়, এবং এটা হচ্ছে অনুকার অব্যয় গেল। আসলে অনুসর্গ অব্যয়টা কি? অনুসর্গ অব্যয় যেটা বলছে দেখো, সাথে আমরা অনুসর্গ গুলো পড়েছিলাম তোমাদেরকে, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রিপোজিশন, বাংলায় তাকে বলবো আমরা অনুসর্গ। এবং এটার বিস্তারিত ব্যাখ্যা তোমাদেরকে বলেছি। ওই যে অনুসর্গ গুলো আছে, দেখে এগুলোর কিন্তু কোনো মিনিং নেই। সাথে, আহ প্রতি, মানে এরকম যেগুলো হয় আর কি, উইথ, টু, ফর, উইদিন, এগুলো অর্থগুলো তোমাদেরকে করে দিয়েছিলাম, মনে আছে তোমাদের? অনুসর্গগুলো অত্যন্ত সহজ করে বুঝেছিলাম কিন্তু। জি জি আহ বিনা, বিহীন, ব্যতীত, বই, সাথে, সঙ্গে, এই ধরনের শব্দগুলাকে আমরা বলবো অনুসর্গ অব্যয়। প্রশ্ন আসে না এটা নিয়ে। আসলে যেটা অনন্য, এটা এটা নিয়ে হয়তো প্রশ্ন আসতে পারে, একটু জটিলতা আছে এখানে। জটিলতা বলতে বুঝতেও জটিলতা, আসলে এখানে কোনো ঝামেলা নাই। খেয়াল করো, অনন্যই, অনন্যই, অনন্যই শব্দটাকে যদি আমরা লিখি, কিভাবে লিখি? অন, এরপরে নয়ের নিচে ব দিয়ে অন্তস্থ দীর্ঘিকার এ, অনন্যই। খেয়াল করো, এবার এটাকে একটু আমরা ভেঙে যদি বলি, অন শব্দের অর্থ হচ্ছে নেগেটিভ না, আর থাকে অন্যয়, অনন্যয় না, অন্যয়। অন্যয় শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সম্পর্ক, যেটাকে আমরা রিলেশনশিপ বলি, অ্যাফেয়ার বলি, বা যাই বলি না কেন, একটা সম্পর্ক বোঝাবে। তার অন্যয়, অন মানে হচ্ছে না, আর অন্যয় শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক। তার মানে সম্পর্কহীন অব্যয় মানে কি? আসলে এটার ব্যাখ্যা করি। যেমন আমি যদি বলি ছি ছি তুই এত খারাপ, দেখো সি সি তুই এত খারাপ। আচ্ছা সি সি যদি না বলি আমি, তুই এত খারাপ, আমার কি অর্থ বুঝতে অসুবিধা আছে এখানে মাসুম? জি না না। অথবা যদি আমি সি সি তুই এত খারাপ, মানে এখানে কোনো অর্থ বুঝতে অসুবিধা আছে? না কিন্তু। সি সি জি যদি আমি বলি, তাহলে অর্থটা একটু কি হয়, মানে খারাপের লেভেলটা একটু মাত্রাটা বেড়ে যায়, মানে খারাপ তো একটু চরম লেভেলের খারাপ, সি দুষ্ট প্রকৃতির। আবার যদি সি নাও বলি, তুই এত খারাপ, তাও কিন্তু আমার অর্থ ঠিক আছে। দেখো, এই যে ছি সি যদি বলি, আর ওই বাক্যটাও যদি নাও বলি, সি সি বললে কি হয়, একটা খারাপ একটা মিনিং প্রকাশ করে। তার মানে এই অনন্যায় মানে হচ্ছে যেটা বাক্যের অন্য কোনো শব্দের সাথে বা বাক্যের সাথে সম্পর্ক না রেখেও একটা নির্দিষ্ট আলাদা একটা মিনিং দিতে পারে, এবং এর কিন্তু আলাদা মিনিং নাই। কিন্তু সিসি বললে, দেখো যদি আমি বলি সিসি, তাহলে তুমি কি বোঝো? তোমার মাথার ভিতরে কি ঢুকে বলো তো? মানে খারাপ কোনো কিছু নিন্দা খারাপ কিছু, একটা নিন্দা বাচক কিছু বুঝে না। দেখো, এটাই হচ্ছে তোমার অনন্যায়। অন্যয় সম্পর্কহীন ভাবে যেটা কাজ করতে পারে। আসল সমুচ্চয়টা, সমুচ্চয়টা হলো তোমার, এটা আমার কতগুলো প্রকার আছে। একটা সংযোগ, বিয়োজক, সংকোচক। সমুচ্চয়ের ভিতরে প্রকার কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এটা। সংযোজকটা হলো তোমার, দেখো দুটো বাক্যের ভিতরে অর্থগত একটা সম্পর্ক, মানে একটা সম্পর্ক তৈরি করে দেবে, সেটা সংযোজক। যেমন কি? যেমন রহিম ভালো ছেলে এবং করিমও খারাপ না। দেখো, রহিম করিম দুজনের ভিতরে একটা সম্পর্ক তৈরি করে দিয়েছে এবং দ্বারা, এটাই হচ্ছে সম্পর্ক। এটা ও দ্বারা হতে পারে, আমি কমলা ও আপেল দুটোই পছন্দ করি, এই যে কমলা ও আপেল, ও দ্বারা কি করেছে, একটা সম্পর্ক সংযোজক করেছে, সংযোজক মানে সংযোজন। আসলে জি সংকোচকটা এবার একটু বলি। সংকোচকটা হচ্ছে তোমার
সংকোচক মানেই তো বুঝো যে আমার উপসর্গতে পড়েছে যে মিনিংটা তোমার কি করে ফেলবে, খারাপ করে চেঞ্জ ফেলবে, করে সংকোচন করে ফেলবে, সংকোচন করে ফেলবে। যেমন লোকটা দেখতে শুনতে মাশাআল্লাহ ভালো, কিন্তু চোর। চোর। দেখো, মাশাআল্লাহ ভালো কইছো, কিন্তু চোর যখন বলছো, তাহলে এবার বলো তো এটার মিনিংটা কি ঠিক আছে, না একটু জি না, কেমন হয়ে গেছে না, সংকোচক বুঝতে হয়ে পেরেছি। ফেলছে না? এটাই হলো সংকোচন, সংকোচন করে ফেলছো। আর আসো সর্বশেষ যেটা বিয়োজন, বিয়োজক মানেই তো বুঝো যে একদম বিয়োগ করে ফেলবা, মানে বা দেখো সংকোচক বিয়োজকের মধ্যে পার্থক্য আছে বেসিকলি। বিয়োজক মানে হচ্ছে বিয়োগ করে ফেলবা, মানে যে তুই মর নাইলে কর। আচ্ছা তুমি যদি মরবা তখন কি আর করতে পারবা? জি না। না। আর যদি করবা তাহলে তার মরার দরকার নেই। এটা হচ্ছে বিয়োজক। তাহলে এটাকে একটু কঠিন করে যদি বলি, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, শরীর। আরেকটা উদাহরণ, এগুলোকে একটু উক্তি, যে উদাহরণটা তোমাদের নাইটের ব্যাকরণে আছে। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, হয় তুমি তুমি যে বিশ্বাস রাখো সেই বিশ্বাসকে বাস্তবায়ন করো, না হয় তুমি মরে যাও। যেটাকে ইংরেজিতে বলি ডু অর ডাই, কম্পাউন্ড সেন্টেন্স। তো এটা হলো তোমার বিয়োজক, হয় একটা করলে আরেকটা বিয়োগ হয়ে যাবে। এই হলো মোটামুটি ব্যাপার। আর কোনো কি প্রশ্ন আছে? মোটামুটি তোমাদের 1 ঘন্টা 35 মিনিট হয়েছে। প্রশ্ন আছে তোমাদের? চাইলে আমরা আরো 5 মিনিট আলোচনা করতে পারি, না চাইলে তো কোনো সমস্যা নেই। তোমরা বলো। বাপ বাচ্চ বলে। বাপ বাচ্চ। ও বাঁকা অংশ। বাপ বাচ্চ। বাপ বাচ্চ। বাচ্চের মধ্যে যে বাপ বাচ্চ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দেখো বাচ্চাটা, এটা আমি তোমাদেরকে ক্লাসে পড়াইনি, এটা স্কিপ করেছি। বাচ্চা নিয়ে তোমাদের প্রশ্ন হয় না, বাচ্চা নিয়ে কখনোই প্রশ্ন হয় না, যেটাকে আমরা তো বলি ভাববাচ্চ। ভাববাচ্চ বলতে তোমার ভাব মানে এরপর তোমার যেটা প্রশ্ন, এক কথা আবার বলি যে বাচ্চা নিয়ে কখনোই প্রশ্ন হয় না। বাচ্চা বলতে তোমাদের হচ্ছে যেটাকে আমরা বলি অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস চেঞ্জ, যেটাকে বলি আর কি। তো ভাব বাচ্চটা হলো তোমার, যেটা তুমি যেটা প্রশ্নটা করছো আমি এটুকু ব্যাখ্যাটা বলতে পারি। ভাব বাচ্চ, ভাব শব্দের অর্থ ক্রিয়া, অর্থাৎ ক্রিয়া প্রধান যে বাচ্চটা বোঝে আর কি। সো তোমরা যে অ্যাক্টিভ প্যাসিভ ইংরেজিতে পড়ছো না, ভয়েস চেঞ্জ, যে ভয়েস চেঞ্জ পড়ছো না, ওইটা হচ্ছে বাচ্চ পরিবর্তন বলে এটাকে। বাংলায় ইংরেজিতে বলো ভয়েস চেঞ্জ। ভয়েস মানে হচ্ছে উক্তি বা বাচ্য, বাংলায় বলা হয় বাচ্য পরিবর্তন। এটা বাংলায় আসে না, তারপর তোমাকে বলি। যেমন এটা কিরকম হয়, সেম একইভাবে ইংলিশ করলে বাংলা অনুবাদটা যখন করবা, ওটি বাংলা বাচ্য পরিবর্তন হয়ে যাবে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এটাকে যদি আমি বাচ্য পরিবর্তন করি তাহলে কি হয়? রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। এটা হচ্ছে বাচ্য পরিবর্তন, বুঝছো? এটা হচ্ছে যে বাচ্য পরিবর্তন। এটা নিয়ে আহ প্রশ্ন আসতে দেখি না। তারপর যদি তুমি প্রশ্ন করেছো, তোমার মনে জেগেছে, তাহলে তুমি আশা করি এটুকু বুঝলেই হবে। এটা নিয়ে ইংরেজির মতো এরকম সাবজেক্ট কে অবজেক্ট, অবজেক্ট কে সাবজেক্ট এরকম বিস্তারিত পড়ার দরকার নেই। বরং তুমি ইংরেজি যখন পড়বা, তুমি যেহেতু বলেছো, তোমরা সবাইকে বলছি, ইংরেজি যখন করবা অ্যাক্টিভ থেকে প্যাসিভ, তখন বাংলা মিনিংটাকে একটু খেয়াল করবা। জাস্ট এটা হচ্ছে বাচ্য পরিবর্তন। সেম একেবারে ন্যারেশনও আছে, যেটা ইংরেজিতে আমরা ন্যারেশন বলি, বাংলায় তাকে বলবো আমরা উক্তি পরিবর্তন, ন্যারেশন। যেটাকে আমরা ডিরেক্ট ইনডাইরেক্ট অর্থাৎ সরাসরি উক্তি, যেটা বলে প্রত্যক্ষ উক্তি পরোক্ষ উক্তি। বাংলা বলে ডিরেক্ট যেটা, সেটা প্রত্যক্ষ, আর ইনডাইরেক্ট যেটা, সেটাকে আমরা বলে পরোক্ষ উক্তি। এটা হচ্ছে ন্যারেশনের ভিতরে। হ্যাঁ, এটা যেহেতু 40-42তম বিসিএস এ আসছে, এবার আসছে যে উক্তি পরিবর্তন, তোমাদের বাংলা এটা আসতে পারে পরীক্ষায়, এখান থেকে হয়তো টাচ করতে পারে। এটা এতদিন করে নাই কোনো পরীক্ষা, আমি দেখিনি, তবে এবার যেহেতু করেছে হয়তো বা আসতে পারে। তো মনে রাখবে ন্যারেশনের ক্ষেত্রে, সরি উক্তি পরিবর্তনের ক্ষেত্রে খেয়াল করবা যে তোমরা ন্যারেশনটা যেহেতু খুব কষ্ট করে পড়ো বাংলায়, আর এরকম নিয়ম কানুনের কোনো দরকার নেই, এটা আসে না। তবে এবার যেহেতু আসে, একটু সাবধান করতে হবে তোমাদেরকে, যে ন্যারেশন যেটা ইংরেজিতে, সেটাকে আমরা বাংলায় বলবো উক্তি পরিবর্তন। এটাকে প্রত্যক্ষ উক্তি, আর একটা হচ্ছে পরোক্ষ উক্তি। যেমন আমি যদি বলি আম, বাবা আমাকে বললেন তুমি দীর্ঘজীবী হও। আচ্ছা এটা বলো, এটা কি ডিরেক্ট না ইনডিরেক্ট? বলতে পারো এটা? ইনডিরেক্ট। ইনডিরেক্ট। আচ্ছা, তাহলে এবার কি, এটা যদি ইনডিরেক্ট হয় তাহলে ডিরেক্ট করো কিভাবে, ইনডিরেক্ট যদি হয়?
ভুলে গেছো নাকি? তুমি কোন প্রোনাউন, বাংলায় ইংরেজিতে কল্পনা করো। হ্যাঁ, লাইনটাই তো ভুলে গেছি, কি বানাবো। বাবা আমাকে বললেন, যেমন এই প্রশ্নটাই এসছে যে তুমি দীর্ঘজীবী, এখানে বলছে যে বাবা আমাকে বললেন তুমি দীর্ঘজীবী হও, এটা প্রত্যক্ষ উক্তি না পরোক্ষ উক্তি? এটা পরোক্ষোক্তি। কেমনে এটা পরোক্ষ উক্তি? বাবা বললেন তুমি দীর্ঘজীবী হও। বাবা আমাকে বললেন তুমি বাবা বললেন তুমি দীর্ঘজীবী হও, ও এটুকু। সরি, এটুকু হলো তো প্রত্যক্ষোক্তি। হম, বাবা বললেন তুমি দীর্ঘজীবী, এটা কিন্তু প্রত্যক্ষ উক্তি, এটা পরোক্ষ না কিন্তু। তুমি সো যাই হোক, এটা নিয়ে জটিলতা দরকার নেই। সো এটা জাস্ট এজন্যই বললাম যে যেহেতু এবার একটা এসছে পরীক্ষায় দেখলাম, তো তোমরা এটা দেখতে পারো, বাট এটাকে ওই ইংরেজি যখন ট্রান্সলেশন করবা, অ্যাক্টিভ, সরি এটাকে বলে ডিরেক্ট ইনডিরেক্ট, তখন বাংলা মিনিংটা একটু ভালো করে দেখে না, তাহলে হবে আশা করি ইনশাল্লাহ। সো আর সবচেয়ে বড় কথা, 9-10 এর ব্যাকরণে মনে হয় 4-5টা উদাহরণ দেওয়া আছে প্রত্যক্ষ পরোক্ষ, এটুকু দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে কোনো যে মাত্র প্রত্যক্ষ পরোক্ষ নিয়ে ঝামেলা করছো তোমার, ঝামেলা এগুলো থাকবে না। So, এই হলো মোটামুটি কথা। আর কোনো প্রশ্ন আছে কিনা, নাকি বিদায় বলবো? কি আর ভাইয়া কিছু আপাতত নাই, আবার যখন প্র্যাকটিস করবো তখন আবার অনেকগুলো প্রবলেম বের হবে। প্রবলেম হলে সেটা তো বলছে যে এটা জানানো উচিত আর কি। দেখ রবিউল আগে চলে গেছে, ওর কোনো সমস্যা, ধ্বনি পরিবর্তনের কথা বারবার বলছে। যাক, তাহলে কি করবো আমরা, তাহলে আজকের জন্য আল্লাহ হাফিজ বলি, তাই না? ঠিক আছে ভাইয়া। সবাই, কোনো সমস্যা তো নাই? ইনশাল্লাহ আপাতত নাই। ওকে, ঠিক আছে। মাসুম আল মাসুম, কোনো সমস্যা নাই তো না? মাসুম নাই, তাহলে ঠিক আছে, আল্লাহ হাফিজ বলছি, ভালো থাকো সবাই, ভালো করে পড়াশোনা করো, যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই জানায়, লিখিত আকারে জানায়, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকো, আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাইকে ধন্যবাদ। আশা করছি সবাই ভালো আছেন। ক্লাস কেমন লাগলো একটু বলবেন? জি ভাইয়া, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো লাগছে।